বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ইংরেজি সাহিত্য সম্পর্কে আলোচনা করব এবং আজকে 7টায় ক্লাস নেওয়ার কথা ছিল, একটু যান্ত্রিক কারণে একটু দেরিতে আসলাম। সো আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ আফটার লিসেনিং অর আফটার ক্লাস। আমরা আজকে ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে আলোচনা করব, আর সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। আমরা জানি জর্জ বার্নার্ড শো একজন বিখ্যাত ব্যক্তি, যা থেকে বিসিএস এ অনেকবার কোশ্চেন তৈরি করা হয়েছিল, হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আজকে আমরা ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং সেই ব্যক্তি হলো জর্জ বার্নার্ড শো সম্পর্কে এট এ গ্লান্স আমরা একটু জানবো এবং জর্জ বার্নার্ড শো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আমরা দেখেন এখানে একজন ব্যক্তি লেখা আছে, সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো এবং আমাদের আজকের টপিকের নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। মূলত বলা হচ্ছে শো, SHAW, জর্জ বার্নার্ড শো। আর জর্জ বার্নার্ড শো একজন বিখ্যাত ব্যক্তি এবং হি ওয়াজ বর্ন ইন 1800, বলা হয় 56 থেকে 1950। জর্জ বার্নার্ড শো একজন বিখ্যাত ব্যক্তি এবং সে জন্মগ্রহণ করেছিল 1856 থেকে 1950। জর্জ বার্নার্ড শো 94 বছর বেঁচে ছিল আমরা জানি। আর এই জর্জ বার্নার্ড শো এমন একজন ব্যক্তি যার সম্পর্কে না বললেই নয়। জর্জ বার্নার্ড শো মূলত সমাজ, সোসাইটি, রাষ্ট্র বা বলা হচ্ছে বিয়ে, ধর্ম, সকল কিছু সম্পর্কে তার বিখ্যাত প্লে বা ড্রামা বা উপন্যাসগুলিতে লিখেছিল। জর্জ বার্নার্ড শো এমন একজন ব্যক্তি ছিল যে সমাজের অসঙ্গতি বিষয়গুলি, অন্যায়গুলি হাস্যরসাত্মক ভাবে তার গ্রন্থগুলির মধ্যে ফুটিয়ে তুলেছিল। এই হলো জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো তার লাইফে 94 বছর বয়সে মৃত্যুবরণ করেছিল। জর্জ বার্নার্ড শো সাংবাদিকতা করত এবং বিভিন্ন জায়গায় চাকরি করত। সবগুলি ছেড়ে সে নাট্যমঞ্চে এসে অনেক বেশি সময় অতিবাহিত করত। আর জর্জ বার্নার্ড শো এই নাট্যমঞ্চে অতিবাহিত করতে করতে তার জীবনের শেষ স্তম্ভটা নাট্যমঞ্চেই পরিসমাপ্ত হয়েছিল, কিন্তু পাঠক হৃদয়ের মধ্যে অনবদ্য হয়ে জর্জ বার্নার্ড শো প্রত্যেকটা পাঠক হৃদয়ের অনবদ্য অন্তরে সন্নিহিত হয়ে আছে। জর্জ বার্নার্ড শো এমন একজন বিখ্যাত ব্যক্তি যে 1892 সালে তার নাটক প্রথম মঞ্চায়িত হয়। এরপরে আস্তে আস্তে এই জর্জ বার্নার্ড শোর বিখ্যাত একটা গ্রন্থ ম্যান অ্যান্ড সুপারম্যানের মাধ্যমে সে উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে যায়। এরপরে তাকে আর পিছে তাকাতে হয়নি। ইংরেজ সাহিত্যের গুরুত্বপূর্ণ এই জর্জ বার্নার্ড শো এমন একজন ব্যক্তি যে একই সাথে নোবেল পুরস্কার পেয়েছিল এবং পুলিৎজার পুরস্কারও পেয়েছিল। আমরা জানি আমেরিকার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে পুলিৎজার পুরস্কার। বলা হচ্ছে জর্জ বার্নার্ড শো এমন একজন ব্যক্তি আয়ারল্যান্ডের ডানভিল শহরে জন্মগ্রহণ করেছিল 1856 এবং 1950। এই জর্জ বার্নার্ড শো একসাথে পুলিৎজার পুরস্কার পেয়েছিল এবং নোবেল পুরস্কার পেয়েছিল। জর্জ বার্নার্ড শো এমন একজন ব্যক্তি ছিল, ছোটবেলা থেকে যখন অনেক রিয়ালিটি ফেস করে মানুষ হয়েছিল, তখন জর্জ বার্নার্ড শোর এই ছোট্টবেলা অবস্থায় তার একবার অসুস্থ হয়ে গিয়েছিল। তার কাছে টাকা নেই বলে সে চিকিৎসা করতে গিয়েছিল, কিন্তু ডক্টররা তাকে চিকিৎসা করেনি। এই জন্য সমগ্র ডক্টরের বিরুদ্ধে সে একটা গ্রন্থ লিখেছিল, দি ডক্টরস ডিলেমা, এবং এখানে ডক্টরদেরকে নেগেটিভ বিষয়গুলি তুলে ধরা হয়েছিল। এরপর জর্জ বার্নার্ড শো অসহায় হয়ে সরকারি গভর্নমেন্ট প্রশাসনের কাছে গিয়েছিল। প্রশাসনও তাকে সেই সময় হেল্প করেনি। তখন প্রশাসনের বিরুদ্ধে তার কলমে লিখেছিল একটা বিখ্যাত গ্রন্থ মেজর বারবারা। অনেক রিয়ালিটি ফেস করে জর্জ বার্নার্ড শো যখন উন্নতির দ্বার প্রান্তে নাট্যমঞ্চে বিখ্যাত ব্যক্তি হিসেবে পৌঁছে গেলেন, তখন জর্জ বার্নার্ড শোকে পুলিৎজার পুরস্কার এবং নোবেল পুরস্কার দিতে আসলো। সে পুলিৎজার পুরস্কার পেয়েছিল, নোবেল পুরস্কার পেয়েছিল, কিন্তু ফার্স্ট অফ অল নোবেল পুরস্কার এই ব্যক্তি রিফিউজ করে দিয়েছিল। কিন্তু তার ওয়াইফ ছিল যে তাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, তার এই ওয়াইফের অনুপ্রেরণায় সে সেই নোবেল পুরস্কারটা অ্যাকসেপ্ট করলো। এই জর্জ বার্নার্ড শো সম্পর্কে আজকে আমরা কথা বলবো যে জর্জ বার্নার্ড শো সমাজের অন্যায়, নিপীড়ন, অত্যাচার এই বিষয়গুলিকে হাস্যরসাত্মকের মাধ্যমে সমাজের কাছে, সোসাইটির কাছে, সাধারণ মানুষের কাছে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আজকে সেই বিষয়গুলি সম্পর্কে জানবো। জর্জ বার্নার্ড শোর যুদ্ধের মধ্যে ভালোবাসা আছে সেটা জানবো। জর্জ বার্নার্ড শো ইংরেজ সাহিত্যের এক অনবদ্য নাম। উইলিয়াম শেক্সপিয়ারের পরে নাট্যকার হিসেবে কোনো ব্যক্তি যদি থাকতো তাহলে সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জর্জ বার্নার্ড শো। আমরা দেখেন লিখেছি টপিক নেম জর্জ বার্নার্ড শো। হি ওয়াজ বর্ন ইন 1856 থেকে 1950 এবং তার এই বিখ্যাত
জন্ম মৃত্যু জানলাম এবং তার এই বিখ্যাত এট এ গ্লান্স আমরা ছোট্ট করে তার জন্মের ডিউরেশনটা আমরা এট এ গ্লান্স একটু জেনে নিলাম। তাহলে জর্জ বার্নার্ড শোর এই জন্ম মৃত্যুটা আমরা জেনে নিলাম যে জন্ম মৃত্যুটা সাধারণত খুব বেশি ইম্পর্টেন্ট, আর এই জন্ম মৃত্যু থেকে সাধারণত কোশ্চেন তৈরি করা হয়েছে এবং হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। খেয়াল করি, জর্জ বার্নার্ড শোকে সংক্ষেপে বলা হয় জিবি শো, SSAW। জর্জ বার্নার্ড শোকে সংক্ষেপে বলা হয় জিবি শো। হি ওয়াজ বর্ন ইন 1856 থেকে 1950 এবং তার জীবিত ছিল 94 বছর। সে নাট্যমঞ্চে অতিবাহিত করেছিল। এই আমরা সিম্পলি একটা বিষয় জেনে নিলাম। দেখেন, জর্জ বার্নার্ড শোর বিখ্যাত কিছু টাইটেলগুলি আমরা আছে দেখে আসব। তার আগে এট এ গ্লান্স আমরা জর্জ বার্নার্ড শোর একটু ছবিটা দেখে আসি। জর্জ বার্নার্ড শোর ছবিটা দেখে আসি। দেখেন, জর্জ বার্নার্ড শোর এই হচ্ছে একজন ব্যক্তি, তার নাম জর্জ বার্নার্ড শো এবং সংক্ষেপে বলা হয় শো। তাহলে জর্জ বার্নার্ড শোর একজন বিখ্যাত ব্যক্তি যার নাম। এবার জর্জ বার্নার্ড শোর বিখ্যাত কিছু টাইটেল আছে, আমরা সেই টাইটেলগুলি এট এ গ্লান্স একটু দেখে আসি। জর্জ বার্নার্ড শোর বিখ্যাত যে টাইটেলগুলি, সেই টাইটেলগুলি ইংরেজি সাহিত্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে একটা টাইটেল লেখা আছে ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার। মডার্ন লিটারেচার জনক হলো জর্জ বার্নার্ড শো। আমরা কিন্তু পড়েছি লিটারেচার জনক জেওফি চসার, লিটারেচার জনক উইলিয়াম শেক্সপিয়ার। খেয়াল করি, লিটারেচার জনক জেওফি চসার এটাই পারফেক্ট। কখনো কখনো বলা যায় শেক্সপিয়ারকে, তবে নাই বললেই নয়। কিন্তু আধুনিক সাহিত্যের জনক হলো জর্জ বার্নার্ড শো। লিটারেচার জনক জেওফি চসার, শেক্সপিয়ার হয় তবে নাই বললেই নয়, কিন্তু আধুনিক সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শো। শেক্সপিয়ারকে বলা যায় খুবই রেয়ার। দেখেন, আধুনিক সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শো, এটা নিয়ে কনফিউশন নেই। এই দুইটা নিয়ে কনফিউশন। ফার্স্ট অফ অল, অপশনে যে থাকবে আমরা তাকে দেব। সেকেন্ডলি, অপশনে দুজনই আছে, অবশ্যই A+B, B+C বথ উভয় দুটোই হবে, দুটোই দেব। অপশন 3, দুজন ব্যক্তি আছে শেক্সপিয়ার এবং চসার আলাদা আলাদা আছে, তখন আমরা জেওপি চসারকে পারফেক্ট মনে করব। তাহলে জর্জ বার্নার্ড শোর অনেকগুলি টাইটেলের মধ্যে একটা টাইটেল পেলাম এবং সেই টাইটেল হচ্ছে ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার। আমরা জানি লিটারেচারের জনক জেওপি চসার, কখনো কখনো উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শো। আধুনিক সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শো, এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই। কনফিউশন হচ্ছে এই দুটো নিয়ে। অপশনে যে থাকবে তাকে দেব, দুজন থাকলে অবশ্যই A+B, B+C বথ উভয় দুটোই জানবো এবং দুইজনই আছে কিন্তু এ আছে এ আছে বি, তখন কাকে দেব? তখন নিঃসন্দেহে জেওপি চসার অবশ্যই লিটারেচার বা সাহিত্যের জনক। আমরা সেকেন্ড স্টেপটা একটু দেখে আসি। সেকেন্ড স্টেপে তাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ মডার্ন ড্রামাটিস্ট। মডার্ন ড্রামাটিস্ট, আধুনিক সাহিত্যের জনক এবং আধুনিক নাট্যকারের জনক। এখানে যদি মডার্ন শব্দটা না থাকে, যদি বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামাটিস্ট, তাহলে অবশ্যই বলবো উইলিয়াম শেক্সপিয়ার। ফাদার অফ ইংলিশ ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার। কিন্তু মডার্ন ড্রামাটিস্ট দুজন ব্যক্তি হতে পারে। একজন হচ্ছে বিখ্যাত ব্যক্তি জর্জ বার্নার্ড শো, আরেকজন ব্যক্তি হতে পারে হেনরিক HENRIC, হেনরিক ইবসেন। খেয়াল করে একটু দেখেন, ফাদার অফ ইংলিশ মডার্ন ড্রামাটিস্ট, আধুনিক নাট্যকারের জনক দুজন, জর্জ বার্নার্ড শো বা হেনরিক ইবসেন। এখানে হেনরিক ইবসেনকে তেমন নাই বললেই নয়, তবে দুই একটা বইতে আপনি পেতে পারেন। নরমালি আধুনিক নাট্যকারের জনক হলো জর্জ বার্নার্ড শো। আধুনিক শব্দটা যদি বাদ দেওয়া হয় তাহলে ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা। আধুনিক নাট্যকারের জনক জর্জ বার্নার্ড শো, শুধু নাট্যকারের জনক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আধুনিক নাট্যকারের জনক আরেকজন ব্যক্তি হতে পারে, সেই ব্যক্তির নাম হচ্ছে হেনরিক ইবসেন। প্লে বা ড্রামার জনক উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক প্লে বা ড্রামার জনক জর্জ বার্নার্ড শো, কখনো কখনো হেনরিক ইবসেন, তবে খুবই রেয়ার। সিম্পলি দুটো কোশ্চেন জানলাম। ফাদার অফ ইংলিশ লিটারেচার অবশ্যই জেওপি চসার, ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার জর্জ বার্নার্ড শো। একই রকম ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা বা মডার্ন ড্রামাটিস্ট অবশ্যই জর্জ বার্নার্ড শো,
কিন্তু ফাদার অফ ইংলিশ শুধু প্লে অর ড্রামা বা ফাদার অফ ইংলিশ ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার। আমরা দুইটা টাইটেল জেনে নিলাম, দুইটা টাইটেল থেকে অতিরিক্ত একটু গল্প করলাম এবং সেই গল্পগুলি আই থিঙ্ক ইম্পর্টেন্ট। এবার আমরা ছোট্ট করে অ্যানাদার থিং ইজ দ্যাট আরেকটা টাইটেল জানা যায়। দেখেন আইরিশ প্লেরাইট বা ড্রামাটিস্ট, আইরিশকে বলা হয় আয়ারল্যান্ড। জর্জ বার্নার্ড শো আয়ারল্যান্ড বা আইরিশের ডানভিল শহরে 1856 সালে জন্মগ্রহণ করেছিল। আইরিশ প্লেয়ার বা ড্রামাটিস্ট অবশ্যই বলা হচ্ছে জর্জ বার্নার্ড শো। আইরিশের পরিবর্তে যদি কখনো এখানে ইংলিশ হয়, খেয়াল করি ইংলিশ প্লেরাইট বা ড্রামাটিস্ট, ইংলিশ ড্রামাটিস্ট যদি বলা হয় ইংলিশ ড্রামাটিস্ট তখন বলবো উইলিয়াম শেক্সপিয়ার। একটু খেয়াল করি আইরিশ ড্রামাটিস্ট কে জর্জ বার্নার্ড শো, ইংলিশ ড্রামাটিস্ট কে অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে পার্থক্য হচ্ছে ইংলিশ আর আইরিশ। ইংলিশ এবং আইরিশ এই দুটো শব্দের কারণে ব্যক্তি দুটো ভিন্ন হয়ে যায়, দুটো শব্দের কারণে ব্যক্তি দুটো ভিন্ন হয়ে যায়। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট আইরিশ প্লেরাইট বা ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শো, ইংলিশ প্লেরাইট বা ড্রামাটিস্ট বা আরো অন্যান্য কিছু উইলিয়াম শেক্সপিয়ার। এরপর তার বিখ্যাত আরেকটা টাইটেল আমরা ছোট্ট করে জানি এবং সেই টাইটেলটা বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এবং লেখা আছে নোবেল প্রাইজ। আমরা যদি ছোট্ট করে মৌখিকভাবে একটু গল্প করি তাহলে এরকম মডার্ন পিরিয়ড 1901 থেকে 1936-39। মডার্ন পিরিয়ডের আগে ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডটা 1832 থেকে 1901 সাল। যখন কুইন ভিক্টোরিয়া মারা গেল তখন মডার্ন পিরিয়ডের যাত্রা শুরু হলো। আর মডার্ন পিরিয়ড হলো 1901 সাল থেকে। 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া হলো। এই 1901 সালে নোবেল পুরস্কার পেল সালি প্রদম, 1907-এ রুডার্ন কিপলিং, 1923-এ ডব্লিউ.বি. ইয়েটস এবং 1925-এ জর্জ বার্নার্ড শো। 1901 সালে যখন নোবেল পুরস্কার দেওয়া হলো তখন সাহিত্যের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো নোবেল পুরস্কারের জন্য। তার মধ্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জর্জ বার্নার্ড শো 1925 সালে নোবেল পুরস্কার পেয়েছিল এবং এই ব্যক্তি একসাথে নোবেল পুরস্কার এবং PULITZAR পুলিৎজার পুরস্কার পেয়েছিল। আমরা জানি আমেরিকান ন্যাশনাল পোয়েট বলা হয় রবার্ট ফ্রস্টকে। রবার্ট ফ্রস্ট 4 বার পুলিৎজার পুরস্কার পেয়েছিল এবং এই ব্যক্তি দ্যাট মিন জর্জ বার্নার্ড শো পুলিৎজার এবং নোবেল পুরস্কার দুটেই পেয়েছিল এবং একটা পেয়েছিল 1913 সালে পিগম্যালিয়ন গ্রন্থটার জন্য, আর নোবেল পুরস্কার পেয়েছিল ম্যান অ্যান্ড সুপারম্যানের জন্য। ম্যান অ্যান্ড সুপারম্যান একটা বিখ্যাত কমেডি পাবলিশড হয় 1903 সালে। এই গ্রন্থটার জন্য জর্জ বার্নার্ড শো নোবেল পুরস্কার পেয়েছিল। পুলিৎজার পুরস্কার পেয়েছিল বিখ্যাত একটা গ্রন্থ পিগম্যালিয়নের জন্য যা পাবলিশড হয় 1913 সালে। আমরা সেগুলি জানবো একটু পরে। সিম্পলি দেখেন জর্জ বার্নার্ড শো, শোতে বর্ণ হচ্ছে 4টা, SHAW। কয়টা বর্ণ? 4টা বর্ণ। 4টে গুরুত্বপূর্ণ টাইটেল জেনে নিলাম। আধুনিক সাহিত্যের জনক, আধুনিক নাট্যকারের জনক, আইরিশ প্লেরাইট এবং নোবেল পুরস্কার পেয়েছে 1925 সাল। জর্জ বার্নার্ড শো থেকে যতগুলি টাইটেল এ যাবৎকালে পরীক্ষায় এসেছে, আসবে, আসার সম্ভাবনা আছে, তার নামের স্পেলিংটা খেয়াল করলেই আমরা 4টে টাইটেল পেয়ে যাই। আধুনিক নাট্যকারের জনক, আধুনিক সাহিত্যের জনক, আইরিশ প্লেরাইট এবং হি ওয়াজ অ্যাসিভ নোবেল প্রাইজ 1925। সেন্টেন্সটা অনেক বড় লেখা যায়, দরকার নেই। আসল কথা সে কখন নোবেল পুরস্কার পেয়েছিল এট এ গ্লান্স এটা আমরা একটু জানলাম। এবার আমরা ছোট্ট করে দেখেন এই সকল টাইটেলগুলি যে ব্যক্তিকে বলা হয় সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। এছাড়াও জর্জ বার্নার্ড শোর আরো কিছু টাইটেল আমরা এট এ গ্লান্স একটু দেখতে পাই, যেমন জর্জ বার্নার্ড শোর শর্ট নেম। জর্জ বার্নার্ড শোর শর্ট নেম বলা হয় লি, LEE। জর্জ বার্নার্ড শোর শর্ট নেম বলা হয় লি, LEE, লি। এরপর বলা হয় তাকে বলা হচ্ছে লিডিং, LEADING, লিডিং বলা হচ্ছে লিডিং ড্রামাটিস্ট, লিডিং ড্রামাটিস্ট অফ হিজ জেনারেশন বলা হচ্ছে লিডিং ড্রামাটিস্ট অফ হিজ জেনারেশন, অথবা বলা হচ্ছে ফেমাস রাইটার বা ফেমাস FAMS, ফেমাস ড্রামাটিস্ট,
ফেমাস ড্রামাটিস্ট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের পরে যদি কোনো নাট্যকার হিসেবে ব্যক্তি থাকে তাহলে এই ব্যক্তির নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। অথবা বলা হচ্ছে he wrote more than 16 play or drama। 16 প্লে অর ড্রামা, সে 60টিরও বেশি প্লে বা ড্রামা লিখেছে। অথবা বলা হচ্ছে মেম্বার অফ দি ফ্যাবিয়ান সোসাইটি। অ্যান ছোট্ট করে আরেকটা লেখি, বলা হয় অ্যান আইকোনোক্লাস্ট, CLAST। জর্জ বার্নার্ড শো একজন বিখ্যাত ব্যক্তি। এই বিখ্যাত ব্যক্তিকে অনেকগুলি টাইটেল বলা হয়, আর সেই টাইটেলগুলি আমরা জানলাম আধুনিক সাহিত্যের জনক, আধুনিক নাট্যকারের জনক, অথবা আইরিশ প্লেরাইট, এবং বলা হচ্ছে নোবেল পুরস্কার 1925 সাল। এছাড়াও জর্জ বার্নার্ড শোকে আরো কিছু বলা যায়, যেমন অ্যান আইকোনোক্লাস্ট বলতে বোঝানো হয় প্রতিমা বিচূর্ণকারী। সে কোনো মূর্তি পূজা, অন্যায়, অবিচার এগুলি কখনোই পছন্দ করেনি বলে তাকে অ্যান আইকোনোক্লাস্ট বলা হয়। তার শর্ট নেম বলা হয় লি, LEE। নিক নেম বা পেন নেম বা ছদ্মনাম বা ডাক নাম। এবং বলা হচ্ছে লিডিং ড্রামাটিস্ট অফ হিজ জেনারেশন। আধুনিক নাট্যকারের যারাই তাকে অনুসরণ করেছে তারাই তাকে গুরু বলে অনুসরণ করেছে, এরকম একটা মিনিং বলা হয় যে লিডিং ড্রামাটিস্ট অফ হিজ জেনারেশন। তার জেনারেশনের মধ্যে থেকে সে সবসময় নাট্যমঞ্চে, নাট্যকর্মে সবকিছু পরিচালনার দায়িভার নিত। এরপর আছে ফেমাস ড্রামাটিস্ট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। ইংরেজি সাহিত্যের নাট্যকার হিসেবে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তি উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের পরে যদি কোনো একজন ব্যক্তি নাট্যকার হিসেবে গণিত হয় তাহলে সেই ব্যক্তির নাম হলো জর্জ বার্নার্ড শো। লিখেছে হি রোট মোর দ্যান 16 প্লে অর ড্রামা, সে 60টিরও বেশি প্লে বা ড্রামা লিখেছে। আমরা জানি শেক্সপিয়ার বিখ্যাত প্লে বা ড্রামা লিখেছিল 37টা, মতান্তরে বলা হয় 38টা, কিন্তু জর্জ বার্নার্ড শো তার লাইফে 60টিরও বেশি প্লে বা ড্রামা লিখেছিল। লাস্টে বলেছি মেম্বার অব দি ফেবিয়ান সোসাইটি ভিক্টোরিয়ান পিরিয়ডের একটা রাজনৈতিক দল। এই দলটা ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষের দিকে, মডার্ন পিরিয়ডের শুরুর দিকে, এজন্য জর্জ বার্নার্ড শো ফেবিয়ান সোসাইটির একজন সদস্য ছিল। এই সকল টাইটেলগুলি বলা হয় জর্জ বার্নার্ড শোকে। তাহলে জর্জ বার্নার্ড শোর অনেকগুলি টাইটেল জানলাম, কিন্তু আমরা জবের জন্য, পিলির জন্য, BCS এর জন্য 4টে টাইটেল পড়ব। আধুনিক সাহিত্যের জনক, আধুনিক নাট্যকারের জনক, আইরিশ প্লেরাইট এবং নোবেল পুরস্কার 1925 সাল। এতেও যদি কারো কম হয় তাহলে এই টাইটেলগুলি আমরা জেনে নিলাম অ্যান আইকোনোক্লাস্ট, অথবা শর্ট নেম লি, লিডিং ড্রামাটিস্ট অফ হিজ জেনারেশন, অথবা ফেমাস ড্রামাটিস্ট আফটার উইলিয়াম শেক্সপিয়ার, অথবা হি রোট মোর দ্যান 16 প্লে অর ড্রামা, অথবা মেম্বার অফ দি ফেবিয়ান সোসাইটি। এই সকল টাইটেলগুলি যে ব্যক্তিকে বলা হয় সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। এবার আমরা একটু কমেন্টগুলি দেখে আসি। আচ্ছা, নিচের লেখা দেখা যাচ্ছে না, গুড, নিচে আর লেখা যাবে না, বুঝতে পেরেছি। আমরা এবার ছোট্ট করে এট এ গ্লান্স একটু জেনে নেই। নিচে দুইটা সেন্টেন্স লিখেছে, একটু বলে দেই। একটা হচ্ছে হি রোট মোর দ্যান 16 প্লে অর ড্রামা, সে 60টিরও বেশি প্লে বা ড্রামা লিখেছিল, সহজ কথা। আর একটা বলেছে সে ফেবিয়ান সোসাইটির একজন সদস্য ছিল, মেম্বার অব দি ফেবিয়ান সোসাইটি। এবার আমরা ছোট্ট করে আমাদের মূল স্লাইডে একটু চলে যাই এবং দেখি এখানে কি কি বলা হয়েছে। হ্যাঁ, মেম্বার অব দি ফেবিয়ান সোসাইটি, এখানে লেখেন FB, ফেবিয়ান সোসাইটি, এই কথাটা লিখেছি। এবার আমরা আমাদের মূল আলোচনা, দ্যাট মিন্স টাইটেলগুলি জানলাম, আর টাইটেলগুলি থেকে পরীক্ষায় কোশ্চেন হয়েছে, হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। এবার জর্জ বার্নার্ড শোর গুরুত্বপূর্ণ আদার্স ইনফরমেশন গুলি আমরা একটু জানি, একটু মার্ক করে আসি যে এর বাইরে গেলে কি দেখা যায় কিনা। তাহলে দেখেন, জর্জ বার্নার্ড শোর যে সকল টাইটেলগুলি জানলাম, এই সকল টাইটেলগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা ছোট্ট করে অ্যানাদার থিং ইজ দ্যাট অতিরিক্ত কিছু জেনে আসি।
জর্জ বার্নার্ড শোর বিখ্যাত প্লে বা ড্রামা, জর্জ বার্নার্ড শোর বিখ্যাত প্লে বা ড্রামা। দেখেন, জর্জ বার্নার্ড শোর একটা বিখ্যাত গ্রন্থ এবং সেই গ্রন্থের নাম বলা হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যান। আমরা ছোট্ট করে একটু কমেন্টটা দেখে আসি আবার। হ্যাঁ, পুলিৎজার আর অস্কার, হ্যাঁ অস্কার আর পুলিৎজার সেম, অস্কার এবং পুলিৎজার হচ্ছে সেম। আমরা ম্যান অ্যান্ড সুপারম্যান একটা গ্রন্থ পেলাম জর্জ বার্নার্ড শোর। আমরা ছোট্ট করে একটু জানি ম্যান অ্যান্ড সুপারম্যান নিঃসন্দেহে একটা গ্রন্থ যা পাবলিশড হয় 1903 সালে। এটা একটা বিখ্যাত কমেডি। আমরা জানি এটা লিখেছে জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো। দেখেন কোশ্চেন আসে, ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছে? জর্জ বার্নার্ড শো। এটা কখন পাবলিশড হয়? 1903 সালে। দুই একটা বইতে দুইও দেখতে পারেন। এটা একটা বিখ্যাত কমেডি। কমেডির জনক ছোট্ট করে জানি নিকোলাস উডাল। নিকোলাস উডাল, UDALL, নিকোলাস উডাল সংক্ষেপে লিখেছি। ম্যান অ্যান্ড সুপারম্যান একটা বিখ্যাত গ্রন্থ। আর ম্যান অ্যান্ড সুপারম্যান থেকে আমরা ছোট্ট করে একটু গল্প জেনে আসি। ম্যান অ্যান্ড সুপারম্যান একটা বিখ্যাত গ্রন্থ, আর এই ম্যান অ্যান্ড সুপারম্যান থেকে ছোট্ট করে একটু গল্প করে আসি। দেখেন এখানে বলছে মিস্টার হোয়াইট, মিস্টার হোয়াইট ম্যান। মিস্টার হোয়াইট ম্যান একটা বিখ্যাত ক্যারেক্টার ম্যান অ্যান্ড সুপারম্যান, এবং তার কন্যা থাকে। সেই কন্যার নাম হচ্ছে অ্যান। সেই কন্যার নাম কি? অ্যান। আর অ্যান বিখ্যাত একজন ব্যক্তি এবং মিস্টার হোয়াইট ম্যানের কন্যা। এখানে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির নাম র্যামসডেন। র্যামসডেন। আর একজন ব্যক্তি আছে এখানে ছোট্ট করে জানি জ্যাক, জ্যাক স্ট্যানার। জ্যাক স্ট্যানার। এই জ্যাক স্ট্যানারের ছোট্ট করে একটা জানি, এই জ্যাক স্ট্যানারের একজন বন্ধু আছে, সেই বন্ধুর নাম রবিনসন। রবিনসন। এবার আমরা গল্পটা একটু শর্টলি সুন্দর করে জেনে নেই। ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছে? জর্জ বার্নার্ড শো। ম্যান অ্যান্ড সুপারম্যান কখন পাবলিশ হয়? 1903 বা 2, তবে তিনি রাইট। এটা একটা বিখ্যাত কমেডি। অতিরিক্ত কোশ্চেন, কমেডির জনককে নিকোলাস উডাল। এবার একটু আমরা খেয়াল করি এবং এখান থেকে ছোট্ট করে এট এ গ্লান্স জেনে নেই। ম্যান অ্যান্ড সুপারম্যান একটা বিখ্যাত গ্রন্থ। এখানে মিস্টার হোয়াইট ম্যান একজন বিখ্যাত ব্যক্তি, এবং এই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে তখন তার মেয়ে অ্যানকে তার দুই বন্ধুর কাছে দিয়ে যাচ্ছে, কারণ মিস্টার হোয়াইট ম্যান বেশি দিন বাঁচবে না সে বুঝতে পারছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানকে তার দুই বন্ধুর কাছে দিয়ে যাচ্ছে। এক বন্ধুর নাম হচ্ছে র্যামসডেন, যে নরমালি আমরা বলবো বৃদ্ধ। আর একজন বন্ধু হচ্ছে জ্যাক স্ট্যানার। জ্যাক স্ট্যানার হচ্ছে তরুণ। জ্যাক স্ট্যানার হচ্ছে তরুণ। তখন অ্যান থিঙ্কিং করলো এই বৃদ্ধ র্যামসডনের অনেক কিছু আছে, কিন্তু সে যদি মারা যায় বাকি জীবনটা আমাকে সাফারিং করতে হবে। আর জ্যাক স্ট্যানার সে তরুণ, আমার ভালোবাসা পেয়ে সে আরো বেশি কিছু করবে, যদিও তার কিছু নেই। তখন এই অ্যান সাধারণত বৃদ্ধর কাছে না গিয়ে কার কাছে গেল? জ্যাক স্ট্যানারের কাছে গেল। জ্যাক স্ট্যানার আর অ্যান দুজনের প্রচুর পরিমাণ একটা সম্পর্ক, একটা প্রেম, ফলিংস লাভ ইত্যাদি হতে থাকলো। এদিকে জ্যাক স্ট্যানারের এক বন্ধু ছিল রবিনসন। রবিনসন আবার মনে মনে কাকে পছন্দ করত? অ্যানকে পছন্দ করত। এরপর জ্যাক স্ট্যানার এবং অ্যান, দ্যাট মিন্স জ্যাক স্ট্যানার এবং অ্যান দুজনে কি করলো? অন্যত্রে চলে গেল। এরপরে সামনে যে বাধা আসলো সেই বাধাগতি অতিক্রম করে তারা নিজে বিয়ে শাদী করলো, সুখে শান্তিতে বসবাস করলো। সেই পয়েন্ট অফ থেকে ম্যান অ্যান্ড সুপারম্যান গ্রন্থটা বা কমেডিটা তৈরি করা হলো। এবং এখানে বলা হয়েছে একজন বিত্তমান পুরুষ, একজন বিত্তমান নারী, সে নারীর ইন্সপিরেশন পেয়ে অনেক ভালো কিছু করতে পারে। এজন্য বলা হচ্ছে এই মানুষই কি করতে পারে? সুপারম্যান হতে পারে কোনো ভালোবাসা, কোনো নারীর, কোনো বিত্তমান পুরুষের বা নারীর সংস্পর্শে এসে। তাহলে আমরা জানলাম ম্যান অ্যান্ড সুপারম্যান বিখ্যাত একটা গ্রন্থ, লিখেছে জর্জ বার্নার্ড শো। এটা একটা বিখ্যাত কমেডি, পাবলিশড হয় 1903 সালে। এই বিখ্যাত গ্রন্থের মধ্যে জানলাম মিস্টার হোয়াইট ম্যান একজন বিখ্যাত ব্যক্তি, তার একটা মেয়ে থাকে অ্যান। অ্যান রামসন এবং জ্যাক স্ট্যানার দুজন ব্যক্তির কাছে রেখে যেতে তাই মিস্টার হোয়াইট ম্যান তার মেয়েকে। একজন বৃদ্ধ, অনেক কিছু আছে, একজন জ্যাক স্ট্যানার তার কিছুই নেই।
অ্যান থিঙ্কিং করে বৃদ্ধর কাছে গেলে সে মারা যাবে কিছুদিন পর, ট্যাক্স জানে কিছু নেই, কিন্তু আমার ভালোবাসা পেয়ে সে অনেক কিছু করতে পারবে। এবং অ্যান কি করলো, এই স্ট্যান জ্যাক স্ট্যানারের কাছে গেল, এবং কিছুদিন পরে অ্যান দেখলো যে র্যামসডন মারা গেছে। এদিকে জ্যাক স্ট্যানারের বন্ধু রবিনসন আবার অ্যানকে পছন্দ করত, কিন্তু তাদের ভালোবাসা, দ্যাট মিনস সত্যিকারের ভালোবাসা কখনোই কোনো কিছুতেই নমনীয় হয় না। আনন্দের বার্তা অবশ্যই তাদের কাছে পৌঁছে দিবে। এবং জ্যাক, স্ট্যান এবং অ্যান পরবর্তীতে তারা বিয়ে শাদী করলো, সুখে শান্তিতে জীবনযাপন করলো। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ম্যানটাই সুপারম্যানে পরিণত হলো, আর এটা বিখ্যাত কমেডিতে পরিণত হলো। তাহলে অবশ্যই আমরা এখানে জানলাম বিখ্যাত একটা গল্প, সেই গল্পের নাম হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান। জর্জ বার্নার্ড শোর বিখ্যাত অনেকগুলি গ্রন্থ, এই সকল গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ ম্যান অ্যান্ড সুপারম্যান। আবারও একটু কনসেপ্ট ক্লিয়ার করি, ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছে? জর্জ বার্নার্ড শো। এটা কোন ধরনের গ্রন্থ? কমেডি। কখন পাবলিশ হয়? 1903। এইখানে ছোট্ট করে আমরা একটু গল্প জেনে নিলাম। এই হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যানের বিখ্যাত ঘটনা। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার ছোট্ট করে আরেকটা গ্রন্থ আমরা দেখি। ম্যান অ্যান্ড সুপারম্যান সম্পর্কে যদি কখনো বিসিএসে কোশ্চেন হয় তাহলে আই থিঙ্ক এতটুকুই হবে। দুই একটা কোটেশন আছে, আমরা একটু পরে জেনে নেব। এরপর বিখ্যাত আরেকটা গ্রন্থ, সেই আরেকটা গ্রন্থের নাম হচ্ছে বিখ্যাত গ্রন্থ আর্মস অ্যান্ড দি ম্যান। আর্মস অ্যান্ড দি ম্যান, আর্মস অ্যান্ড দি ম্যান একটা বিখ্যাত গ্রন্থ। আর আর্মস অ্যান্ড দি ম্যান এই বিখ্যাত গ্রন্থ সম্পর্কে আমরা এট এ গ্লান্স একটু জেনে আসি। আর্মস অ্যান্ড দি ম্যান একটা বিখ্যাত গ্রন্থ। দেখেন, আর্মস অ্যান্ড দি ম্যান একটা বিখ্যাত গ্রন্থ, পাবলিশড হয়েছে 1894। কোন কোন বইতে আবার লেখা আছে এটাই 1898। 1898 দু একটা বইতে লেখা আছে, আমরা 94টাই রাইট দেব। এটাও একটা বিখ্যাত, ছোট করে জানি, কমেডি। আর্মস অ্যান্ড দি ম্যান একটা বিখ্যাত কমেডি, পাবলিশড হয়েছিল 1894। এবার আর্মস অ্যান্ড দি ম্যানের ছোট্ট করে একটু গল্পটা আমরা জানি। এখানে বলা হচ্ছে সার্বিয়া প্লাস বুলগারিয়া। আর্মস অ্যান্ড দি ম্যান একটা বিখ্যাত কমেডি, পাবলিশড হয়েছে 1894 সাল। দেখেন, আর্মস অ্যান্ড দি ম্যান বিখ্যাত একটা গ্রন্থ। এখানে বলা হচ্ছে বুলগারিয়া এবং সাইবেরিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়। বুলগারিয়া এবং সাইবেরিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে এই বুলগারিয়া জয়লাভ করে এবং সার্বিয়াকে হারিয়ে দেয়। তখন সার্বিয়ার একজন বিখ্যাত ক্যাপ্টেন ব্লানশেউ, বুলগারিয়া যখন যুদ্ধে জয়লাভ করে, সার্বিয়া যখন যুদ্ধে হেরে যায়, তখন বুলগারিয়ার কিছু সৈনিক এই সার্বিয়ার কিছু সৈনিক কি করে, বুলগারিয়ার বিভিন্ন অঞ্চলে বা বাসা বাড়িতে ঢুকে পড়ে। এদিকে ছোট্ট করে জানি রায়না, রায়না ক্যাপ্টেন, রায়না ক্যাপ্টেন বা রায়না ক্যাথলিক, রায়না ক্যাথলিকের মা থাকে। এই রায়না ক্যাথলিক আর তার মা এক রুমের মধ্যে গল্প করে। এই গল্প করার মাঝখান থেকে এদের বাড়িতে যে একজন কর্মচারী থাকে তার নাম লুকা। এই লুকা এসে বলে যে এই লুকা তার মা রায়না, রায়না পেটকপ এবং ক্যাথেরিন পেটকপ, রায়না পেটকপ, ক্যাথেরিন পেটকপ, মা আর মেয়ে রুমের মধ্যে গল্প করে যে বুলগারিয়া যুদ্ধে জয়লাভ করেছে এবং সার্বিয়াকে হারিয়ে দিয়েছে। তবে সার্বিয়ার কিছু সৈন্য বুলগারিয়ার বিভিন্ন বাসা বাড়িতে লুকিয়ে আছে। এই গল্পটা লুকা এসে বলে যে বুলগারিয়াকে জয়লাভ করেছে, সার্বিয়া হারিয়ে গেছে, তবে সার্বিয়ার কিছু সৈন্য বিভিন্ন বাসা বাড়িতে আছে বুলগারিয়ার মধ্যে। লুকা বলে যে আমাদের বাড়িতে যেন কেউ না আসতে পারে। এরকম করতে করতে হঠাৎ করে এই ক্যাপ্টেন কি করে, এই রায়নার ঘরে প্রবেশ করে বা তাদের বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে ভয় দেখায় এই ক্যাপ্টেন ব্লানস্টোন তার মা রায়না পেটকপ এবং ক্যাথেরিন পেটকপকে ভয় দেখায় বা গুলি করে। এরকম আসলে তার কাছে গুলি করার মতো কিছুই নেই। একসময় যখন যুদ্ধটা নর্মাল হয়ে যায় তখন এই ক্যাপ্টেন ব্লানস্টোন গুলির পরিবর্তে তাদেরকে অনেকগুলি চকলেট দেয়। যখন চকলেট দেয় তখন রায়নার সাথে এই ক্যাপ্টেনের একটা ভাব বিনিময় হয়।
এবং এই ক্যাপ্টেন যখন রায়নার বাড়িতে কিছুদিন থাকে তখন এর সাথে একটা ভাব বিনিময় হয় এবং একটা সম্পর্ক তৈরি হয়। এদিকে বুলগারিয়া যে যুদ্ধে জয়লাভ করেছে, এই জয়লাভের প্রধান নেতা হচ্ছে সার্জিয়ন সেনেকভ। সার্জিয়ন সেনেকভের সাথে এই রায়নার বিয়ে ঠিক করে তার মা। এদিকে লুকা এসে যখন এই সার্জিয়ন সেনেকানকে সবকিছু বলে দেয় যে রায়না তার আশ্রয় সার্বিয়ার এক সৈন্যর সাথে রিলেশন তৈরি করছে, তখন এই সার্জিয়ন লুকার এই বলা হচ্ছে রায়নার কাছ থেকে অনেক দূরে চলে যায়। এদিকে রায়না আর ক্যাথেরিন প্রচুর পরিমাণ রিলেশনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে তারা বিয়ে করে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই গ্রন্থটা তৈরি করা হয়েছে। এজন্য ম্যান অ্যান্ড সুপারম্যানের মূল বিষয়টা হচ্ছে কনসেপ্ট অফ লাভ এবং কনসেপ্ট অফ ওয়ার। এই ম্যান অ্যান্ড সুপারম্যানে বলা হয়েছে এখানে কনসেপ্ট অফ লাভ অ্যান্ড কনসেপ্ট অফ ওয়ার। যুদ্ধও আছে এবং ভালোবাসাও আছে, যুদ্ধও আছে ভালোবাসাও আছে। এবার বিষয়টা আমরা আমাদের কনসেপ্টটা একটু সহজভাবে ক্লিয়ার করে নেই। আর্মস এন্ড দ্য ম্যান একটা বিখ্যাত গ্রন্থ, অবশ্যই কমেডি, পাবলিশড হয়েছে 1894। আর্মস এন্ড দ্য ম্যান বিখ্যাত গ্রন্থটা সাইবেরিয়া এবং বুলগারিয়ার মধ্যে যুদ্ধ হয়। এখানে বুলগারিয়া জয়লাভ করে। কার মাধ্যমে জয়লাভ করে? এই বুলগারিয়ার ক্যাপ্টেন সার্জিয়ন সানানপের মাধ্যমে। যখন সার্জিয়ন সানানপের মাধ্যমে বুলগারিয়া জয়লাভ করে তখন এই রায়না ক্যাথেরিক অথবা ক্যাথেরিন ক্যাপ্টেন এরা মা মেয়ে রুমে গল্প করতে থাকে এবং মা এসে বলে যে যুদ্ধে জয়লাভ করেছে এর মূল অবদান ছিল সার্জিয়ন সারানভ। তখন তার মা সার্জিয়ন সারানভকে পছন্দ করে, তার মেয়ের সাথে বিয়ে দিবে। এদিকে সার্বিয়ার কিছু সৈন্য যখন বুলগেরিয়ার বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নেয় তখন এই ক্যাপ্টেন ব্লানসন এই রায়নার ঘরে প্রবেশ করে, এখানে থাকে। আস্তে আস্তে তাদের সাথে একটা রিলেশন তৈরি হয়ে যায়। এই রিলেশনটা এই রায়নার বাড়িতে যে কাজ করে লুকা, এই লুকা এসে এই সার্জনকে বলে দেয়। তখন সার্জন তার মতো আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে রায়না এবং ক্যাপ্টেন ব্লানসন একটা প্রেম হয়, বিয়ে হয়, আবদ্ধ হয়, বাকি জীবন সুখে শান্তিতে বসবাস করে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান গ্রন্থটা তৈরি করা হয়েছে। তাহলে আর্মস অ্যান্ড দ্য ম্যান এখানে বলা আছে কনসেপ্ট অফ ওয়ার এবং কনসেপ্ট অফ লাভ। যেখানে যুদ্ধ আছে সেখানে ভালোবাসা আছে, যেখানে ভালোবাসা আছে সেখানে অবশ্যই যুদ্ধ আছে। ভালোবাসা থাকলে যুদ্ধ হয়, যুদ্ধর পরে যদি ভালোবাসা হয় তাহলে সেই ভালোবাসাটা সবসময় পিওর হয়। তা এই কথাগুলি কে বলেছে? বিখ্যাত জর্জ বার্নার্ড শোর বিখ্যাত দুটো গ্রন্থ, দুটোকে সংক্ষিপ্ত আকারে আমরা একটু জেনে নিলাম। এই দুটো গ্রন্থ থেকে আমরা একটু কোটেশন গুলি দেখে আসি এট এ গ্লান্স। এই দুটো কোটেশন থেকে আর কোনো কোশ্চেন নেই। আমাদের বুলবুল স্যার আছে, সেরা ক্লাস মানে আরমান স্যার। ধন্যবাদ স্যার, ইটস মাই প্লেজার। এবং আপনি খুব ভালো ক্লাস নেন, স্টুডেন্টরা খুব খুশি হয়। স্টুডেন্টের জন্য আরো নতুন নতুন কিছু দেবেন, এটাই আমার কাম্য। তাহলে দেখেন এখানে আমরা একটু গল্প করলাম, হ্যাঁ, এট এ গ্লান্স একটু জেনে নিলাম। এবার ছোট্ট করে আমরা আরেকটা জিনিস দেখে আসি। দেখেন সিজার এন্ড ক্লিওপেট্রা, এখানে আমরা ছোট্ট করে একটু গল্প করি। সিজার এন্ড ক্লিওপেট্রা, এখানে গল্পটার থেকে একটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখেন যদি বলা হয় এরকম ANTHONY অ্যান্থনি ক্লিওপেট্রা, ক্লিওপেট্রা, অ্যান্থনি ক্লিওপেট্রা এবং জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার বিখ্যাত দুইটা ট্র্যাজেডি লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। এবার একটু খেয়াল করি আমরা। দেখেন ম্যান এন্ড সুপারম্যান, আর্মস এন্ড দ্য ম্যান, সিজার এন্ড, তিনটাই কমেডি। এগুলি কিন্তু কমেডি। খেয়াল করি সিজার এন্ড ক্লিওপেট্রা একটা বিখ্যাত কমেডি। সিজার এন্ড ক্লিওপেট্রা বিখ্যাত কমেডি, পাবলিশড হয় 1901 সাল, 1901 সাল সিজার এন্ড ক্লিওপেট্রা। এবার খেয়াল করি অ্যান্টনি ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার। অ্যান্টনি ক্লিওপেট্রা, অ্যান্থনি ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার, এই দুটো বিখ্যাত ট্র্যাজেডি লিখেছে শেক্সপিয়ার। এখন খেয়াল করি লাস্টের যে দুটো শব্দ সিজার এন্ড ক্লিওপেট্রা, এই সিজার এন্ড ক্লিওপেট্রা দিয়ে লিখেছে একজন বিখ্যাত ব্যক্তি জর্জ বার্নার্ড শো।
সিজার অ্যান্ড ক্লিওপেট্রা একটা কমেডি পাবলিশড হয় 1901 সালে জর্জ বার্নার্ড শোর লেখা। অ্যান্থনি ক্লিওপেট্রা জুলিয়াস সিজার দুটেই ট্র্যাজেডি লিখেছে শেক্সপিয়ার। শেক্সপিয়ারের এই লাস্টের দুটো যে শব্দ, এই দুটো শব্দ দিয়ে একটা গ্রন্থ লেখা, সেই গ্রন্থের নাম সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। তাহলে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা যদি প্রথমে দেয় উইলিয়াম শেক্সপিয়ার, অধিকাংশ ক্যান্ডিডেটই বলবে উইলিয়াম শেক্সপিয়ার। জর্জ বার্নার্ড শো যদি 4 নম্বরে দেয় বা ডি নম্বরে দেয় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা জানলাম জর্জ বার্নার্ড শোর বিখ্যাত একটা গ্রন্থ সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটা কমেডি পাবলিশড হয় 1901 সালে। আর এদিকে অতিরিক্ত জানলাম যে অ্যান্থনি ক্লিওপেট্রা জুলিয়াস সিজার এই দুটো ট্র্যাজেডি লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। আমরা জানি কমেডির জনক নিকোলাস উডাল, একই রকম ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো। ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো। দুটো কোশ্চেন একটু মনে রাখি, কমেডির জনক নিকোলাস উডাল, ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো। ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, কমেডির জনক নিকোলাস উডাল। এবার ছোট্ট করে আমরা আরেকটা বিখ্যাত গ্রন্থ আসি এবং সেই গ্রন্থটা খুবই ইম্পর্টেন্ট। সেই গ্রন্থটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি এখানে একটু কমেন্টটা দেখে আসি। আচ্ছা, এই পর্যন্ত আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। আমাদের সাথে আরেকজন ভাই ছিল খোকন ভাই 1798। হ্যাঁ 98 হতে পারে, তবে 1894 এটা লেখা হয়েছিল এবং এটার কার্যক্রম শুরু হয়েছিল। দুই একটা বইতে 1894 এটাই রাইট, কখনো কখনো 94 না 98 দুই একটা বইতে দেওয়া হয়েছে। তাহলে দুটোই জানলাম, কিন্তু পারফেক্ট হচ্ছে অবশ্যই কোনটা 1794। দ্যাটস এনাফ। এবার আমরা ছোট্ট করে আরেকটা বিষয় জানি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং ইংলিশের স্টুডেন্টরাও এখানে কনফিউশন হয়ে যায়, আর সেই কনফিউশনটা ছোট্ট করে আমরা এট এ গ্লান্স একটু জেনে নেই। আর এখানে দেখেন ম্যান এন্ড সুপারম্যান, আর্মস এন্ড দি ম্যান, সিজার এন্ড ক্লিওপেট্রা, এই বিখ্যাত তিনটে গ্রন্থ আমরা এট এ গ্লান্স কি করলাম, জানলাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রন্থটা, সেই গ্রন্থটা সম্পর্কে আমরা একটু জানি। এখানে কি লিখেছে, ক্যান্ডিডা। এই ক্যান্ডিডা একটা বিখ্যাত গ্রন্থ। ক্যান্ডিডা একটা বিখ্যাত গ্রন্থ কার লেখা? জর্জ বার্নার্ড শোর লেখা। খেয়াল করি এখানে কি আছে, ডিএ, কিন্তু যদি আপনি কখনো পড়ে যান CANDIDE, ডিএ পড়ে গেছেন, পরীক্ষা আসছে ডিই, পড়ে গেছেন ডিই, পরীক্ষা আসছে ডিএ, দেখবেন অনেক সুন্দর ভুল 2 দিন পরে বুঝতে পারবেন। এটা একটা বিখ্যাত, আমি জানি, স্যাটারিক্যাল নভেল। এটা একটা বিখ্যাত স্যাটারিক্যাল নভেল, স্যাটারিক্যাল নভেল। এবং এই গ্রন্থটা পাবলিশড হয়েছিল 1775। এই গ্রন্থটা যে লিখেছিল তার নাম ভোল্টার, VOLTAIRE, ভোল্টেয়ার। একটু খেয়াল করি, জর্জ বার্নার্ড শোর একটা প্লে বা ড্রামা হচ্ছে ক্যান্ডিডা, এবং এটা লিখেছিল জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শোর বিখ্যাত একটা গ্রন্থ, আর এই গ্রন্থের নাম হচ্ছে ক্যান্ডিডা। তবে ক্যান্ডিডা ডিই যদি হয় তাহলে এটা লিখেছিল ভোল্টেয়ার, পাবলিশড হয় 1775 সাল। এটা একটা হিস্টোরিক্যাল নভেল, হিস্টোরিক বলা হচ্ছে স্যাটারিক্যাল নভেল। ভোল্টারের বিখ্যাত, যার জন্য গুরুত্ব ভূমিকা পালন করেছিল, অবশ্যই বিখ্যাত দুটো কোটেশন। দেখেন কত সুন্দর কোটেশন ভোল্টেয়ার তার লাইফে বলেছিল, যেটা বর্তমান আমাদের খুবই কাজে লাগে। একটা বলেছিল কমন সেন্স, SENSE, কমন সেন্স ইজ নট, কমন সেন্স ইজ নট সো কমন, কমন সেন্স ইজ নট সো কমন। দেখেন কত সুন্দর একটা কথা, কমন সেন্স ইজ নট সো কমন, মানে সাধারণ জ্ঞান কখনোই সাধারণ জ্ঞান হয় না, এটা অতি সাধারণ জ্ঞান, যা অনেকেই আমরা বুঝি না। আরেকটা কোটেশন বলেছিল প্রেজুডিস, প্রেজুডিস, DICE, prejudice is the reason of a fools। এবার একটু মনোযোগ দিয়ে শুনি বোর্ডে কি লেখা হলো, সবগুলি অগোছালো হয়েছে, এবার একটু জানি, বুঝি, উপলব্ধি করি।
আমরা মূলত জর্জ বার্নার্ড শো আলোচনা করছি। জর্জ বার্নার্ড শোর একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে ক্যান্ডিডা। এটা একটা প্লে বা ড্রামা। তবে ক্যান্ডিডা ডি এর পরিবর্তে ডি ই হলে এটা একটা স্যাটারিক্যাল নভেল। স্যাটার মানে ব্যঙ্গচিত্র করা। আমরা জানি ইংরেজ সাহিত্যের বেস্ট স্যাটারিস্ট জোনাথন সুইফট। তার বিখ্যাত গ্রন্থ গ্যালিভার ট্রাভেলস পাবলিশড হয় 1726 সাল। ক্যান্ডিডা পাবলিশড হয় 1775 সাল। লেখছিল ভোলতেয়ার। ভোলতেয়ারের বিখ্যাত দুটো কোটেশন, কমন সেন্স ইজ নট সো কমন অথবা প্রেজুডিস ইজ দি রিজন অফ এ ফুল। কুসংস্কার হয় বোকামিদের যুক্তি, সাধারণ জ্ঞান কখনোই সাধারণ হয় না, অতি সাধারণ। এবার আমরা একটু কোশ্চেন করি। ক্যান্ডিডা ডিই ক্যান্ডিডা কে লিখেছে? ভোলতেয়ার। কখন পাবলিশড হয়? 1775 সাল। কোন ধরনের গ্রন্থ? স্যাটারিক্যাল নভেল। আমরা জানি নোবেলের জনক হেনরি ফিল্ডিং, আর ইংরেজ সাহিত্যের বেস্ট স্যাটারিস্ট হচ্ছে জোনাথন সুইফট। জোনাথন সুইফট আর হেনরি ফিল্ডিং। আবার জেনে নেই, ক্যান্ডিডা ডিই এটা একটা বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থটা লিখেছে ভোলতেয়ার, আর এই গ্রন্থটা পাবলিশড হয় 1775 সাল। এই গ্রন্থর ধরনটা হচ্ছে স্যাটারিক্যাল নভেল। নোবেলের জনক হেনরি ফিল্ডিং। নোবেল উপন্যাস বাংলায় বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্যাটার স্যাটার বলা হয় স্যাটারিস্ট বিখ্যাত জোনাথন সুইফট। এবং এই ভোলতারের বিখ্যাত দুটো কোটেশন জানলাম। একটা হচ্ছে কমন সেন্স ইজ নট সো কমন। দেখবেন বর্তমান অনেকেরই কমন সেন্স নেই, হঠাৎ করে কোনো কিছু করে ফেলে, বলে ফেলে, ইত্যাদি ইত্যাদি। তার মানে দিস পারসন হ্যাজ কিপড গ্রেট ল্যাকিং অফ কমন সেন্স। আরেকটা বলছে প্রেজুডিস ইজ দি রিজন অফ এ ফুল। কুসংস্কার হয় বোকামিদের যুক্তি। বোকারা যদি একটা কাজ না করে আপনি জোর করে করাতে পারবেন না, কারণ তারা যেটা ধারণা করে সেটাই, তালগাছ তাকে দিতেই হবে, এরকম। উপর থেকে আমরা বিদায় নেই জানি। এবার নিচে এসে আমরা একটু গল্প করি ক্যান্ডিডার, এবং ক্যান্ডিডার গল্পটাও খুব মজার গল্প। তাহলে একটা কোশ্চেন করি, ক্যান্ডিডা কে লিখেছে? ভোলতেয়ার। এবং কখন পাবলিশড হয়? 1775 সাল। কোন ধরনের গ্রন্থ? স্যাটারিক্যাল নভেল। দুইটা কোটেশন, কমন সেন্স ইজ নট সো কমন, প্রেজুডিস ইজ দি রিজন অফ এ ফুল। কুসংস্কার হয় বোকামিদের যুক্তি, কমন সেন্স ইজ নট সো কমন। দুটেই বিখ্যাত কোটেশন বলেছে ভোলতেয়ার। আর এইবার আমরা ছোট্ট করে এট এ গ্লান্স একটু গল্প করি, এবং এই গল্পটাও আপনারা মজা পাবেন। সেটা হচ্ছে ক্যান্ডিডা একটা বিখ্যাত গল্প। এখানে মেল ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার গুরুত্বপূর্ণ। ক্যান্ডিডা CANDIDA, ক্যান্ডিডাই হচ্ছে মেইন ক্যারেক্টার। ক্যান্ডিডার আবার হাজবেন্ড থাকে, সেই হাজবেন্ডের নাম হচ্ছে জেমস মডেল। জেমস মডেল সে হচ্ছে একজন যাজক। এই ক্যান্ডিডা বিখ্যাত হাজবেন্ড থাকে জেমস মডেল, সে একজন যাজক, ধর্ম খ্রিস্টান, অনেক বিখ্যাত ব্যক্তি। আর এখানে ক্যান্ডিডা বিভিন্ন জায়গা ভ্রমণ করে, ইংল্যান্ডে ভ্রমণ করে, ফ্রান্সে ভ্রমণ করে, পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করে। ভ্রমণ করতে করতে ফ্রান্সের একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম বলা হচ্ছে ইউজিন, EUGENE, ইউজিন মার্সব্যাঙ্ক। ইউজিন MARCS, মার্সব্যাঙ্ক। গল্পটা এবার শুনি। ক্যান্ডিডা একজন বিখ্যাত ব্যক্তি এবং নিঃসন্দেহে ফিমেল ক্যারেক্টার। তার হাজবেন্ড থাকে জেমস মডেল। জেমস মডেল ক্যান্ডিডা দুজন একে অপরের হাজবেন্ড ওয়াইফ। এই দুজনের সম্পর্কটা খুব ভালো থাকে। জেমস মডেল নরমালি একজন যাজক থাকে এবং ধর্ম অনেক দীক্ষিত থাকে, অনেক দক্ষ থাকে, এবং যিশু ক্রাইস্ট সম্পর্কে অনেক বেশি দক্ষ থাকে। জেমস মডেল সবসময় শান্ত স্বভাব পরিবেশের একজন মানুষ, জেমস মডেল। এদিকে ক্যান্ডিডা ততটাই চঞ্চল। সে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করে ব্যবসার কাজের জন্য, নিজে আর্নিং করার জন্য, পরিবার চালানোর জন্য। এই ক্যান্ডিডা একবার ফ্রান্সে ভ্রমণ করে। ভ্রমণ করার সময় ইউজিন মার্সব্যাঙ্ক একটা লোকের সাথে পরিচয় হয়। তখন এই ক্যান্ডিডা কি করে, এই ইউজিন মার্সব্যাঙ্ককে তার দেশে নিয়ে আসে। নিয়ে আসার পর ক্যান্ডিডার একই বাড়িতে তারা থাকে, এবং থাকতে থাকতে একটা সময় এই
ইউজিন মার্কস ব্যাংক আর ক্যান্ডিডার মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যায়, যদিও সে বিবাহিত তার মধ্যেও মানে পরকীয়া শুরু হয়ে যায়। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে এই জেমস মরেল কোনো একটা সময় বুঝতে পারে যে ক্যান্ডিডা আমাকে ভালো না বেশে কাকে ভালোবাসতে, তার বন্ধু ইউজিন মার্কস ব্যাংককে ভালোবাসতে। তখন জেমস মরেল সাইলেন্ট থাকে। সাইলেন্ট থাকার পর অনেক থিঙ্কিং করে ক্যান্ডিডাকে পরবর্তীতে একটা নির্দেশনা দেয় এবং বলে, জেমস মরেল ক্যান্ডিডাকে ডাকে এবং তারা সবাই একসাথে উপস্থিত থাকে। তখন ক্যান্ডিডাকে সরাসরি জেমস মরেল একটা কোশ্চেন করে। জেমস মরেল ক্যান্ডিডাকে বলে, তুমি আমাকে চাও নাকি তোমার বন্ধুকে চাও? তখন ক্যান্ডিডা অবাক হয়ে যায়। তখন জেমস মরেল ক্যান্ডিডাকে সবই বলে। তখন ক্যান্ডিডা তার ভুলটা বুঝতে পারে এবং সে তার হাজবেন্ডের কাছে চলে যায় আর ইউজেন তার নিজের দেশে চলে যায়। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটাও একটা বিখ্যাত প্লে বা ড্রামা হিসেবে তৈরি করা হয়েছে এবং এটা লিখেছে জর্জ বার্নার্ড শো। তাহলে আমরা ক্যান্ডিডার গল্পটা ছোট্ট করে এট এ গ্লান্স একটু জেনে নিলাম। তবে ক্যান্ডিডা ডি এ খুঁজতে গিয়ে ডি ই যদি এসে যায় আপনি অবশ্যই কনফিউশনে পড়ে যাবেন, সেটা ইংলিশের স্টুডেন্ট হোক বা আদার্স ক্ষেত্রের স্টুডেন্ট হোক। তাহলে আজকে আমরা এখান থেকে যতটুকু জানলাম এই পর্যন্ত আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা দেখি নেক্সটে কি আছে। নেক্সটের দিকে আমরা একটু চলে যাই। নেক্সটের দিকে আমরা একটু চলে যাই। সাহিত্য আসলে খুব মজার সাবজেক্ট, কিন্তু সময়ের জন্য বিস্তারিত আলোচনা করা হয় না। এরপর বিখ্যাত আমরা আরেকটা গ্রন্থগুলি দেখি। দেখেন পিগমেলিয়ন। পিগমেলিয়ন গ্রন্থের জন্য সে পুলিৎজার পুরস্কার পেয়েছিল বা অস্কার পুরস্কার পেয়েছিল। আর এই অস্কার পুরস্কার পেয়েছিল 1913 সালে। এই গ্রন্থটা এই সময় পাবলিশড হয়েছিল। পিগমেলিয়ন, পিগমেলিয়ন, পিগমেলিয়ন একটা বিখ্যাত গ্রন্থ। এরপরে মেজর বারবারা। আমরা ছোট্ট করে একটু মেজর বারবারার ঘটনাটা একটু জেনে নেই। মেজর বারবারা, জর্জ বার্নার্ড শো যখন অসুস্থ হয়ে যায় তখন চিকিৎসা করার মতো তার কাছে টাকা ছিল না। বিভিন্ন ডক্টরদের কাছে দৌড়াচ্ছে কিন্তু কোনো ডক্টরই টাকা ছাড়া কথা বোঝে না। এজন্য সে বলেছে পৃথিবীর সমগ্র ডক্টরই হচ্ছে কসাই। এই ডক্টরের বিরুদ্ধে যখন জর্জ বার্নার্ড শো কলম তুলল তখন তাকে অনেক বেশি সম্মুখীন বিপদের ফেস করতে হয়েছিল, কিন্তু সেগুলি সে পরোয়া করলো না। সে তার সাহিত্য কর্মগুলি চালিয়ে গেল। এরপর বিখ্যাত আরেকটা গ্রন্থ দেখেন, ইউ নেভার ক্যান টেল। ইউ নেভার ক্যান টেইলে মূলত বলা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের ঘটনা। এই হাজবেন্ড ওয়াইফের মধ্যে থেকে তাদের 3টে কন্যা সন্তান হয়। কন্যা সন্তান যখন বড় হয় তখন তাদের সেপারেট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। এই কন্যা সন্তানগুলি যখন আস্তে আস্তে অনেক বড় হয় তখন তাদের দাঁতের প্রবলেম হয়। এই দাঁত যখন ডক্টরের কাছে নিয়ে যায়, ডেন্টালিস্টের কাছে নিয়ে যায়, তখন ডক্টর তার মা বাবার কথা জিজ্ঞেস করে। সে মার কথা বলে, বাবার কথা বলতে পারে না। এরপর ডক্টর থেকে সে তার বাসায় এসে মাকে জিজ্ঞেস করে যে আমার বাবা কোথায় বা ইত্যাদি ইত্যাদি। সেই বিষয়কে কেন্দ্র করে পরবর্তীতে হাজবেন্ড ওয়াইফ একত্র হয় এবং তার নাম হয় ইউ নেভার ক্যান টেল, একটা বিখ্যাত গ্রন্থ। এরপরে বলা হচ্ছে সেন্ট জন। সেন্ট জন একটা বিখ্যাত গ্রন্থ, সেন্ট জন। এরপর বিখ্যাত গ্রন্থ ডক্টরস ডেলিমা। এই যে ডক্টরস ডেলিমার কথা বললাম যে ডক্টররা টাকা ছাড়া কিছু বোঝে না, সেই পয়েন্ট অফ ভিউ থেকে। তবে সব ডক্টর না, কিছু ডক্টর আছে অনেক ভালো। আমরা ছোট্ট করে আরেকটা বিখ্যাত গ্রন্থর দিকে একটু চলে যাই। ম্যান অফ ডেস্টিনি। ম্যান অফ ডেস্টিনি একটা বিখ্যাত গ্রন্থ। ম্যান অফ ডেস্টিনি খুঁজতে গিয়ে যদি কখনো এরকম একটা শব্দ পাই, রোড অফ ডেস্টিনি, ম্যান অফ ডেস্টিনি না খুঁজে যদি কখনো রোড অফ ডেস্টিনি পাই, রোড অফ ডেস্টিনি পাই, রোড অফ ডেস্টিনি, ম্যান অফ ডেস্টিনি, এখানে পেলাম কি রোড অফ ডেস্টিনি। এটা লিখেছে ও হেনরি, ও হেনরি। আর ও হেনরিকে বলা হয় উইলিয়াম সিডনি পর্টার, উইলিয়াম সিডনি, SIDNI, সিডনি পর্টার। খেয়াল করি একটু, ম্যান অফ ডেস্টিনি কার লেখা? জর্জ বার্নার্ড শোর লেখা। কিন্তু রোড অফ ডেস্টিনি কার লেখা? ও হেনরি। ও হেনরিকে বলা হয় উইলিয়াম সিডনি পর্টার, উইলিয়াম সিডনি পর্টার। উইলিয়াম সিডনি পর্টারকে বলা হয় বিখ্যাত একটা গ্রন্থ লিখছিল, তার নাম রোড অফ ডেস্টিনি। আর উইলিয়াম সিডনি পর্টার বলা হয় শর্ট স্টোরির জনক।
আমরা জানি সাহিত্যের শর্ট স্টোরির জনক দুইজন, এডগার অ্যালেন প বা ও হেনরি। ও হেনরিকে বলা হয় উইলিয়াম সিডনি পর্টার। এরপর বিখ্যাত ছোট্ট করে আমরা আরো কিছু গ্রন্থ দেখি। দেখেন এখানে একটা বিখ্যাত গ্রন্থ রোড অফ ডেস্টিনি, ম্যান অফ ডেস্টিনি একটা গ্রন্থ, জর্জ বার্নার্ড শ। ম্যানের পরিবর্তে যদি রোড অফ ডেস্টিনি হয় তাহলে এটা একটা মেজর ওয়ার্ক লিখেছে ও হেনরি। ও হেনরিকে বলা হয় উইলিয়াম সিডনি পর্টার। এরপরে বিখ্যাত আরেকটা গ্রন্থ, হ্যাঁ অবশ্যই মডার্ন হবে, পোস্ট মডার্ন হবে না। হ্যাঁ, আমরা ছোট্ট করে জানি আফটার অ্যাপেল কার্ড। আফটার অ্যাপেল কার্ড একটা বিখ্যাত গ্রন্থ, কার লেখা বলেন? জর্জ বার্নার্ড শ। কিন্তু যদি কখনো আসে আফটার এএফটিআর, আফটার অ্যাপেল পিকিং, যদি বলা হয় এরকম আফটার অ্যাপেল এ ডবল পিএল অ্যাপেল পিকিং PICKING, এটা একটা বিখ্যাত কবিতা। আর এই কবিতাটা যে ব্যক্তি লিখেছে খুবই গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে রবার্ট ফ্রস্ট। তার নাম রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টকে একটা টাইটেল বলা হয়, তাকে বলা হয় ন্যাশনাল পয়েট অফ আমেরিকান। ন্যাশনাল পয়েট, আমরা একটু শুনি ন্যাশনাল পয়েট অফ আমেরিকান। একটু গল্প করে দেখেন। আফটার অ্যাপেল কার্ড, আফটার অ্যাপেল কার্ড একটা বিখ্যাত গ্রন্থ, জর্জ বার্নার্ড শ। আফটার অ্যাপেল কার্ড, অ্যাপেল কার্ড। কিন্তু যদি আফটার অ্যাপেল পিকিং হয়, আফটার অ্যাপেল পিকিং হয়, তাহলে এটা একটা কবিতা, রবার্ট ফ্রস্ট। আর রবার্ট ফ্রস্টকে বলা হয় ন্যাশনাল পয়েট অফ আমেরিকান। ন্যাশনাল পয়েট অফ আমেরিকান। আমরা জানি সাধারণত ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড এবং ফার্স্ট ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড জেওফি চসার। যদি বলা হয় ন্যাশনাল পয়েট অফ আমেরিকান, আমেরিকান ন্যাশনাল পয়েট কিন্তু তিনজন। একজন হচ্ছে ওয়াইল্ড হোয়াইটম্যান, একজন এমিলি ডিকেনসন, একজন হচ্ছে রবার্ট ফ্রস্ট। এর মধ্যে তিনজন থাকলে তিনজনই দেব, তবে নরমালি একজন হয় রবার্ট ফ্রস্ট। বাকি দুজনের থেকে এই ব্যক্তি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল। এবং আমরা জানি রবার্ট ফ্রস্ট পুলিৎজার পুরস্কার পেয়েছিল আমেরিকায় 4 বার, 1933 সাল, 1937 সাল, 1939 সাল, 1941 সাল। ছোট্ট করে জেনে নেই, আফটার দি অ্যাপেল কার্ড কার লেখা? জর্জ বার্নার্ড শোর লেখা। আফটার অ্যাপেল পিকিং কার লেখা? অবশ্যই রবার্ট ফ্রস্ট। এটা একটা কবিতা। এবং এই রবার্ট ফ্রস্টকে বলা হয় ন্যাশনাল পয়েট অফ আমেরিকান। আমেরিকান ন্যাশনাল পয়েট তিনজন, তবে আমরা একজনকেই কাউন্ট করি, সে হচ্ছে রবার্ট ফ্রস্ট। আফটার অ্যাপেল পিকিং কবিতার মধ্যে বলেছে কবি রবার্ট ফ্রস্ট আপেল চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়েছিল, সেই বিষয়কে কেন্দ্র করে আফটার অ্যাপেল পিকিং কবিতাটা তৈরি করা হয়েছিল। এবং গুম গুম চোখে সে গাছে উঠেছিল, গাছ থেকে পড়ে গিয়েছিল, তখন সে থিঙ্কিং করলো যে গুম গুম চোখে যেন ছাদে না যাওয়া যায়, গুম গুম চোখে যেন ড্রাইভ না করা যায়, গুম গুম চোখে যেন কখনোই গাছে না উঠা যায়। সেই রিয়ালিটির দিক থেকে একটা কবিতা লিখলো আফটার অ্যাপেল পিকিং। এটা কবিতা লিখলো রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট অবশ্যই পোস্ট মডার্ন পিরিয়ডের একজন কবি। এরপর দেখেন আরেকটা বিখ্যাত গ্রন্থ, হার্ট ব্রেক হাউস। হার্ট ব্রেক হাউস, হার্ট ব্রেক হাউস হচ্ছে বিখ্যাত। আমরা কিছু গ্রন্থগুলি জানলাম, আর এই বিখ্যাত গ্রন্থগুলি আমরা একটা গ্লান্স একটু জেনে নিলাম। জর্জ বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শোর বিখ্যাত কিছু গ্রন্থগুলি জানলাম। এবার ছোট্ট করে জর্জ বার্নার্ড শোর আমরা কিছু নভেল দেখি। হ্যাঁ, এখানে নভেল স্পেলিং একটু মিস্টেক হয়েছে, নভেলটা হবে এরকম। হ্যাঁ, নভেল ওটাও ঠিক আছে, কিন্তু ওই নভেল আর ব্যক্তির সাহিত্যে নভেল একটু পার্থক্য আছে। হ্যাঁ, নভেল অনেকভাবে স্পেলিং হয়। NOBLE এটা হলো পুরস্কার, আর NOBL এটা মানে উপন্যাস। তাহলে আমরা ছোট্ট করে জানি যে নভেল, এই নভেলস যেহেতু অনেকগুলি, জর্জ বার্নার্ড শোর বিখ্যাত নভেলগুলির মধ্যে আমরা ছোট্ট করে একটা নভেল পাই, সেই নভেলের নাম বলা হচ্ছে ইম্যাচিউরিটি। ইম্যাচিউরিটি একটা বিখ্যাত নভেল, ইম্যাচিউরিটি একটা বিখ্যাত নভেল। এরপর বলা আছে দি আনসোশাল সোশ্যালিস্ট। সমাজে যখন অপসংস্কৃতি বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, তখন এইগুলিকে যদি আপনি রিভোল্ট করতে চান,
তখন সহজে রিভল্ট করা যাবে না, সেগুলি হাসি তামাশার মাধ্যমে নিজেকে ক্রিয়েটিভিটি হাইড করে শো করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। জর্জ বার্নার্ড শো সমাজের অনেক জটিল বিষয়গুলি, অসঙ্গতি বিষয়গুলি এবং অন্যায় বিষয়গুলি হাসির রসাত্মকের মাধ্যমে নিয়ে নিজের কলমকে এত সুন্দরভাবে পাঠক হৃদয়ের কাছে ফুটিয়ে তুলেছেন, যেটা এর জন্য ইংরেজ সাহিত্য অমরত্ব লাভ করেছিল জর্জ বার্নার্ড শো। এই জন্য বলা হচ্ছে দ্য আনসোশাল সোশ্যালিস্ট। এরপর বলা হচ্ছে লাভ অ্যামং দি আর্টিস্ট। লাভ অ্যামং দি আর্টিস্ট, একজন শিল্পী যখন আর্ট করে তখন দেখবেন সে আর্ট করার মাঝে মাঝে অন্যদিকে যখন তাকাচ্ছে তখন তার স্পন্টিনিয়াসলি যে আর্টের ইন্সপিরেশনটা বেড়ে যাচ্ছে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলেছিল লাভ অ্যামং দি আর্টিস্ট। আর পৃথিবীর সকল আর্টিস্টের মধ্যে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত আর্টিস্ট ছিল উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেককে বলা হয় রোমান্টিক যুগের একজন বিখ্যাত ব্যক্তি। ব্লেকে 5টা বর্ণ, BLAKE। পয়েট অফ বলা হয় ব্লেক। ব্লেককে বলা হয় পয়েট অ্যান্ড পেইন্টার, পয়েট অ্যান্ড পেইন্টার, অথবা বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট ফার্স্ট রোমান্টিক পয়েট, অথবা বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট প্রিকারসর অফ রোমান্টিক এজ। রোমান্টিক যুগের বিখ্যাত একজন ব্যক্তি হচ্ছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেককে একটা টাইটেল মনে রাখবেন, বলা হয় পয়েট অ্যান্ড পেইন্টার। উইলিয়াম ব্লেক তার লাইফে 500-র বেশি চিত্রকর্ম প্রদর্শন করেছিলেন এবং অঙ্কন করেছিলেন। তাহলে বিখ্যাত একজন আর্টিস্ট আমরা পেলাম উইলিয়াম ব্লেক, পয়েট অ্যান্ড পেইন্টার। জর্জ বার্নার্ড শোর অনেকগুলি প্লেবার্ড আমরা জানলাম, এর মধ্যে থেকে 4-5টা গ্রন্থ বেশি ইম্পর্টেন্ট। ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দি ম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যান্ডিডা অথবা পিগম্যালিয়ন, এই 5টা আপনারা বিখ্যাত গ্রন্থ পড়বেন। নোবেল তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরেও জেনে নিলাম। এবার ছোট্ট করে আমরা জর্জ বার্নার্ড শোর কোটেশনগুলি জানবো, তার আগে এট এ গ্লান্স একটু জেনে আসি। জর্জ বার্নার্ড শোর বিখ্যাত নামের স্পেলিংটা SHAW। জর্জ বার্নার্ড শোর জন্মমৃত্যু জানলাম, তার বিখ্যাত অনেকগুলি টাইটেল জানলাম। মনে রাখবেন শোতে বর্ণ 4টা এবং 4টে বিখ্যাত আপনি টাইটেল পড়বেন। আধুনিক সাহিত্যের জনক, আধুনিক লিটারেচারের জনক এবং আইরিশ প্লেরাইট, নোবেল পুরস্কার 1925 সাল। জর্জ বার্নার্ড শোর অনেকগুলি গ্রন্থ, মাত্র 4টে বা 5টা গ্রন্থ পড়বেন জব সেক্টরের জন্য। ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দি ম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যান্ডিডা অথবা পিগম্যালিয়ন, এই বিখ্যাত কয়েকটাই থেকেই কোশ্চেন এসেছে। এবার জর্জ বার্নার্ড শোর এই গ্রন্থগুলির কিছুটা গল্প করলাম, কিছুটা কম্পেয়ার করলাম। এবার জর্জ বার্নার্ড শোর আমরা কোটেশন আছি, যেহেতু আই থিঙ্ক 1 ঘন্টার ক্লাস আপনাদের। দেখেন জর্জ বার্নার্ড শোর বিখ্যাত যে কোটেশনগুলি বলেছে সেগুলি বাস্তব লাইফের সাথে কত মিল আছে। আমরা ছোট্ট করে এই ব্যক্তির কোটেশনগুলি একটু শুনি, জানি, বুঝি এবং সেগুলি লেখার চেষ্টা করি। দেখেন প্রথম কোটেশনটা কত সুন্দর একটা কোটেশন। বি অ্যাওয়ার অফ ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জার দেন টু ইগনোরেন্স। ভ্রান্ত জ্ঞান অজ্ঞতার চেয়েও মূর্খ। বি অ্যাওয়ার অফ ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জার দেন টু ইগনোরেন্স। ভ্রান্ত জ্ঞান অজ্ঞতার চেয়েও মূর্খ। এজন্য কখনোই ভুল জ্ঞান শিখবেন না, আপনি সঠিকটা শিখবেন। হ্যাঁ 2 দিন পরে শেখেন, কিন্তু সঠিকটা শিখবেন। ভুল শিখলে আপনারও ক্ষতি, নেক্সট জেনারেশনেরও ক্ষতি। নেভার অ্যান্ড এভার টু লার্ন ফলস নলেজ। এখানে বলছে বি আওয়ার অফ ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জার দেন টু ইগনোরেন্স। ভ্রান্ত জ্ঞান অজ্ঞতার চেয়ে মূর্খ। কে বলেছে? জর্জ বার্নার্ড শো। কোত্থেকে বলেছে তা উল্লেখ নেই। যখনই কোটেশন 2টা পয়েন্ট অফ ভিউ থেকে হয়, কে বলেছে, কোত্থেকে বলেছে। যেমন দেখেন অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, কে বলেছে? শেক্সপিয়ার। কোত্থেকে? মার্চেন্ট অফ ভেনিস। যদি বলা হয় 2টা পয়েন্ট অফ ভিউ, কে বলেছে, কোত্থেকে, কে বলেছে জানলাম, কোত্থেকে বলেছে জানলাম না, তখনই সেটা অ্যাফোরিজম এবং টার্সনেস হয়। অ্যাফোরিজম মানে হচ্ছে প্রবাদ হয় বা ইউনিভার্সাল ট্রু হয়, আর টার্সনেস মানে সংক্ষিপ্ত বাক্য হয়। তাহলে এটা প্রবাদ হতে পারে, অ্যাফোরিজম হতে পারে, সংক্ষিপ্ত বাক্য হতে পারে। জর্জ বার্নার্ড শো। এরপর বিখ্যাত আরেকটা কোটেশন বলেছে, দেখেন ইউ ক্যান নট বি হিরো, ইউ ক্যান নট বি হিরো উইদাউট ব্রিং এ ক্রাউড। মুকুট ব্যতীত কখনো সম্রাট হওয়া যায় না, মুকুট ব্যতীত কখনো সম্রাট হওয়া যায় না। 2টে কোটেশন আমরা এট এ গ্লান্স জেনে নিলাম। একটা হচ্ছে
beware of false knowledge, it is more danger than to ignorance, ভ্রান্ত জ্ঞান অজ্ঞতার চেয়ে মূর্খ। আরেকটা আমরা জানলাম, you cannot be a hero without being a crown, মুকুট ব্যতীত কখনোই সম্রাট হওয়া যায় না। দুটাই কোত্থেকে বলেছে উল্লেখ নেই। এরপর তার বিখ্যাত আরেকটু কোটেশনের দিকে আমরা চলে আসি। দেখেন এখানে আমরা দুইটা কত সুন্দর কোটেশন পেলাম। একটা বলেছে ল্যাক অফ মানি ইজ দি রুট অফ অল ইভিলস। অর্থগুলি আপনারা দুইবার রিডিং পড়েন, নিজেই বুঝতে পারবেন। তবে সেন্স টু সেন্স একটা অর্থ দেয়, ওয়ার্ড টু ওয়ার্ড একটা অর্থ দেয়। ল্যাক অফ মানি, ল্যাক অফ মানি ইজ দি রুট অফ অল ইভিলস। সব শয়তানি হচ্ছে কোথায় লুকিয়ে থাকে? যার কাছে টাকা আছে তার কাছে লুকিয়ে থাকে। ফ্রান্সিস বেকনের এত টাকা ছিল, সে বলেছিল মানি ইজ দি গ্রেট সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার। টাকা আপনাকে বিপদে পড়লে হেল্প করবে, কিন্তু যখন অধিক হয়ে যাবে তখন অসৎ পথে সেটা চলে যাবে। পৃথিবীতে যতগুলি সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে সবগুলি অসৎ পথে তৈরি হয়েছে। খুব কম সময়েই কম জিনিস সুন্দরভাবে তৈরি হয়েছে, লিগ্যাল ভাবে। এজন্য বলা হচ্ছে ল্যাক অফ মানি ইজ দি রুট অফ অল ইভিলস। আপনি মানির প্রবলেম পড়লে এটা আপনাকে শয়তান থেকেও শয়তানে পরিণত করে দেবে। এরপর বলা হচ্ছে, দেখেন লাস্টের কোটেশনটা কত সুন্দর একটা কোটেশন। লাইফ ইজ নট অ্যাবাউট ফাইন্ডিং ইয়োরসেলফ, লাইফ ইজ নট অ্যাবাউট ফাইন্ডিং ইয়োরসেলফ, লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইয়োরসেলফ। ফাইন্ডিং না হয়ে ক্রিয়েটিং হন, তাহলে আপনার জীবনে অনেক ক্রিয়েটিভিটি কি হবে, তৈরি হয়ে যাবে। একটা পথ বন্ধ আছে, আর একটা পথ খোলেন। জর্জ বার্নার্ড শো বলেছিল পৃথিবীতে একমাত্র মানুষই অদম্য প্রাণী যার ইচ্ছা শক্তিকে বিভিন্ন গতিতে গতিবিদ করতে পারে। এই কথাটা জর্জ বার্নার্ড শো বলেছিল। তাহলে এখানেও একই কথা, লাইফ ইজ নট অ্যাবাউট ফাইন্ডিং ইয়োরসেলফ, লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইয়োরসেলফ। ক্রিয়েটিভিটি, ইংরেজি সাহিত্যের বিখ্যাত সকল যুগের মধ্যে থেকে রোমান্টিক যুগটা ছিল 1798 থেকে 1832, মাত্র 34 বছর। এই 34 বছর রোমান্টিক যুগের অপর নাম হলো সেকেন্ড ক্রিয়েটিভিটি। রোমান্টিক যুগের ব্যক্তিরা সব সময় ক্রিয়েটিভিটি করত, কোনো কপি কোনো কিছুই করত না। তাহলে আপনাকে আমাকে অবশ্যই ক্রিয়েটিভিটিং হতে হবে, ক্রিয়েটিভিটিং হতে হবে। এই চারটে কোটেশন কোথায় থেকে বলেছে আমরা কোথায় পেলাম না? এই চারটে বিখ্যাত কোটেশন বলেছে জর্জ বার্নার্ড শো। এইবার যদি আমরা আসি তাহলে দেখেন গুরুত্বপূর্ণ কিছু কোটেশন, এবং এই কোটেশনের মধ্যে একটা কোটেশন বলা আছে, গড ইজ ইন দি সাইট অফ বিগ ব্যাটালিয়ন্স, গড ইজ অন দি সাইট অফ বিগ ব্যাটালিয়ন্স। ঈশ্বর ভদ্র পল্লীতে থাকেন। ভাবার্থ, জর্জ বার্নার্ড শোর একটা বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের নাম সেন্ট জন। এই সেন্ট জনের মধ্যে জর্জ বার্নার্ড শো একটা কথা বলেছিল, গড ইজ অন দি সাইট অফ বিগ ব্যাটালিয়ন্স, ঈশ্বর ভদ্র পল্লীতে থাকেন। গড ইজ অন দি সাইট অফ বিগ ব্যাটালিয়ন্স, ঈশ্বর ভদ্র পল্লীতে থাকেন। এটা ভাবার্থ বলা হয়েছে। এরপর ছোট্ট করে আর একটা আমরা এট এ গ্লান্স একটু জেনে আসি। দেখেন কত সুন্দর একটা কোটেশন বলেছে। দেখেন আমরা একটু মিনিং দেই। ইউ ইউজ, হ্যাঁ আমরা অবশ্যই ইউজ করি কি, এ গ্লাস, ইউজ এ গ্লাস মিরর, কিসের জন্য? টু সি ইউর ফেস। দেখেন ইউজ এ গ্লাস মিরর টু সি ইউর ফেস, ইউজ কি, ওয়ার্ক অফ আর্ট, ওয়ার্ক অর আর্ট টু সি ইউর সোল। কত সুন্দর একটা কোটেশন বলা হয়েছে। You use a glass mirror to see your face. You use work of art to see your soul. দেখেন কাজের সৌন্দর্য হচ্ছে আত্মার সাথে রিলেটেড, আর আয়নাকে গেলে আপনি বোঝা যায় যে আপনি কত সুন্দরী বা আপনি কেমন নিকৃষ্ট ইত্যাদি ইত্যাদি। আয়নার সামনে দাঁড়ালে বোঝা যায় আপনি কেমন, আর কাজের মাধ্যমে বোঝা যায় আপনার সোলটা কত সুন্দর। তার মানে মালিকের অনুপস্থিতিতে আমরা অনেকেই কাজ করতে চাই না। সেটা মালিক না হয় না দেখলো, কিন্তু উপরওয়ালা তো একজন দেখে। এজন্য আমাদের বি পজিটিভ হওয়া দরকার, বি ক্রিয়েটিভিটি হওয়া দরকার, হ্যাঁ কনফিডেন্স থাকা দরকার। সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়েছে ইউ ইউজ এ গ্লাস মিরর টু সি ইউর ফেস, ইউ ইউজ ওয়ার্ক অফ আর্ট টু সি ইউর সোল। এই বিখ্যাত গ্রন্থটা আমরা জর্জ বার্নার্ড শোর মাধ্যমে পেলাম। সে বলেছিল ব্যাক টু ম্যাথুসেলা, ব্যাক টু ম্যাথুসেলা তার একটা গ্রন্থ। এই গ্রন্থ থেকে একটা কোটেশনে ইম্পর্টেন্ট।
এই যে অনুপম ভাই লিখেছে এসব চাকরিতে হয় না, কি বলেন এগুলি? হ্যাঁ, জর্জ বার্নার শো বিসিএস এ 10টা কোশ্চেন আসছে। জর্জ বার্নার শো থেকে বিসিএস এ কয়টা কোশ্চেন আসছে বলেন তো? জর্জ বার্নার্ড শো থেকে বিসিএস এ কয়টা কোশ্চেন আসছে বলেন? 10টা। 10টার যদি একটা কম দেখাতে পারেন বিসিএস এ, একটাও কম নেই। জর্জ বার্নার্ড শো থেকে অবশ্যই 10টা কোশ্চেন এসেছে এ যাবৎকালে বিসিএস এ। তাহলে অবশ্যই এটা পড়তে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। হ্যাঁ, লিখেছে অনুপম ভাই লিখেছে সবই তো জানি। হ্যাঁ, জানলে ভালো। যারা জানে তারা কখনো বলে না যে আমরা জানি। হ্যাঁ, তাদের সাথে বোকাদের সাথে তুলনা করা হয়। জর্জ বার্নার শো পড়বেন, নিঃসন্দেহে কোশ্চেন কমন পাবেন। এরপর দেখেন আরেকটা বিখ্যাত কোটেশন। সেই কোটেশন বলেছে ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে আমরা ইতিহাস থেকে কেউ জ্ঞান অর্জন করি না। অবশ্যই আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে আমরা ধৈর্যশীল হয়ে কেউ প্রপার স্টাডি করি না, খালি শর্টকাট চাই। তাহলে এই কথাটার অর্থটা বলা হচ্ছে ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। আমাদের সবচেয়ে বড় শিক্ষা আমরা ইতিহাস থেকে কেউ জ্ঞান অর্জন করি না। আর একটা বলা আছে 9 soldiers out of 10 আর ব্রন ফুলস। বোকার সৈনিকরা সবসময় বোকা হয়, সৈনিকরা সবসময় বোকা হয়। এই দুইটা বিখ্যাত কোটেশন পেলাম আর্মস অ্যান্ড দি ম্যান। দেখেন তো আর্মস অ্যান্ড দি ম্যান বিসিএস এসেছে কিনা জিজ্ঞেস করবেন। ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ, আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে আমরা ইতিহাস থেকে কেউ জ্ঞান অর্জন করি না। 9 soldiers out of 10 আর ব্রন ফুল, সৈনিকরা তুলনামূলকভাবে সাধারণত একটু বোকা হয়। এটা আর্মস অ্যান্ড দি ম্যান বিখ্যাত এই গ্রন্থটার মধ্যে দুইটা কোটেশন পেলাম। এরপর ছোট্ট করে দেখেন আর একটা, এটা আমাদের বাস্তব লাইফে কাজে লাগে। এভরি ম্যান ওভার 40 ইজ এ স্ক্র্যান্ডেল। মানুষের যখন 40-এর ঊর্ধ্বে বয়স হয়ে যায় তখন সে স্বাভাবিকভাবে অনেক কিছুই বাধাগ্রস্ত পায়। তাহলে বলা হচ্ছে এভরি ম্যান ওভার 40 ইজ এ স্ক্র্যান্ডেল। স্ক্র্যান্ডেল মানে বিপজ্জনক বা সম্মুখীন এরকম। লাস্টে কটাশা বলেছে দেখেন দেয়ার ইজ নো লাভ সিনসিয়ার দেন দি ফুড লাভ অফ ফুড। খাদ্যর সে ভালোবাসা আর কিছুই নেই। এই জন্য বলা হচ্ছে যে রুটি মদ ফুরিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, সব জানেন। আরেকটা কোটেশন আমরা বলি, দেখেন এটা আমাদের লাইফের সাথে রিলেটেড। দেয়ার আর টু ট্র্যাজেডিজ ইন, আমাদের জীবনে সবসময় দুইটা ট্র্যাজেডি থাকে। ওয়ান ইজ নট টু গেট আওয়ার হার্ট ডিজায়ার, আদার্স ইজ টু গেট ইট। আমাদের প্রত্যেকেই মানব জীবনে দুইটা ট্র্যাজেডি থাকে, একটা হলো পাওয়া আর একটা হলো না পাওয়া। একটা হলো পাওয়া আর একটা হলো না পাওয়া। এটা ম্যান অ্যান্ড সুপারম্যানের মধ্যে বলা হয়েছে, ম্যান অ্যান্ড সুপারম্যানের মধ্যে বলা হয়েছে, ম্যান অ্যান্ড সুপারম্যানের মধ্যে বলা হয়েছে। অনুপম ভাই লিখেছে জানা ছিল না, দুঃখিত। ঠিক আছে ভাই, হ্যাঁ সমস্যা নাই, একটু না হয় একটু গল্প করলেন। হ্যাঁ, তবে জর্জ বার্নার শো থেকে বিসিএস এ 10টা কোশ্চেন এসেছে। দুইজন ব্যক্তির নাম বলি, একজন আর্নেস্ট হেমিংওয়ে, একজন জর্জ বার্নার শো। এই দুইজন ব্যক্তি থেকে বিসিএস এ যাবৎকালে 20টা কোশ্চেন তৈরি করা হয়েছে। জর্জ বার্নার শো, আর্নেস্ট হেমিংওয়ে। তাহলে জর্জ বার্নার শোর 10টা বাদ দিলে আর্নেস্ট হেমিংওয়ে 10টা, আর্নেস্ট হেমিংওয়ের 10টা বাদ দিলে জর্জ বার্নার শো থেকে 10টা কোশ্চেন। আমরা লাস্ট একটা কোটেশন জানলাম, সেই কোটেশনটা আমাদের জীবনের দুটো ট্র্যাজেডি থাকে, একটা পাওয়া আর একটা না পাওয়া। পাইলেও আমরা ভালো কিছু করতে পারি না, আরো ফ্রাস্ট্রেশন থাকে, আরো চাহিদা থাকে। না পেলেও আমরা সেটা নিয়ে অনেক কিছু থিঙ্কিং করি যে আমাদের লাইফটাই মনে হয় এরকম, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আমরা যতটুকু জানলাম, আমরা মূলত আজকে 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টায় আসলে জর্জ বার্নার্ড শো যতটুকু আলোচনা করা যায় আমি একটা গ্লান্স রিভিশন দেই। জর্জ বার্নার্ড শোর 4টা শব্দ SHAW, শো 4টে বর্ণ, 4টে টাইটেল পড়বেন, 4টা গ্রন্থ পড়বেন, আর কয়েকটা কোটেশন একটু রিডিং পড়বেন, নিঃসন্দেহে কোশ্চেন কমন পাবেন। আর আমরা একটু গল্পটাও সময়ের জন্য ছোট ছোট করে জেনে নিলাম। তাহলে এবার আমরা একটু আপনাদের সময় দেই যে এই জর্জ বার্নার্ড শো থেকে আমরা যতটুকু জানলাম, এই জর্জ বার্নার্ড শো সহ আদার্স কোনো ব্যক্তি থেকে বা হোল লিটারেচার থেকে একটু টাইম দেই, কারো কোনো কোশ্চেন আছে কি না। আমরা 5 মিনিট সময় দেই। এই 5 মিনিটে জর্জ বার্নার্ড শো বা এনি কাইন্ডস অফ পয়েট, পার্সন, গ্রন্থ, কবির জন্ম মৃত্যু, সেঞ্চুরি, ডিউরেশন, সাল, শতাব্দী, কোনো ধরনের কোশ্চেন কারো আছে কি না। আমরা এবার একটু কোশ্চেন প্যাটার্নে আপনাদের কমেন্টগুলো একটু দেখে আসি।
আসলে একটু দ্রুত আলোচনা করা হয়েছে, একটু দ্রুতই করেছি তুলনামূলকভাবে। লাস্টের পরের স্লাইড হচ্ছে এটা। এখানে একটা কোটেশন, দেয়ার আর টু ট্র্যাজেডিজ ইন লাইফ, আমাদের জীবনে দুটো ট্র্যাজেডি থাকে। ওয়ান ইজ নট টু গেট আওয়ার হার্ট ডিজায়ার, আদার ইজ টু গেট ইট। মানে আমাদের জীবনের ট্র্যাজেডি হচ্ছে একটা পাই একটা না পাই। কিছু মানুষ পাইলেও অনেক ফ্রাস্ট্রেশন করে, তৃপ্তি হয় না, আবার কিছু না পেয়েও অনেক আফসোস করি। এজন্য মানুষের কখনো অদম্য ইচ্ছা শক্তিকে দমিয়ে রাখা যায় না, এবং সে যদি সবই চায় তাহলে তার চাওয়ার কখনো শেষ থাকবে না। মানুষের চাওয়ার কখনো শেষ থাকবে না। আপনি সাইকেল চালাচ্ছেন, মনে হবে মোটর গাড়ি চালাই। বাইক চালাচ্ছেন, মনে হচ্ছে বলা হচ্ছে প্রাইভেট কার চালায়। প্রাইভেট মনে হচ্ছে প্লেন, প্লেন মনে হচ্ছে ট্রেন, ইত্যাদি ইত্যাদি। এই যে চাহিদা, চাহিদা কখনোই শেষ হয় না। তাহলে আমরা যতটুকু জানলাম, যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। এর মধ্যে নেগেটিভ পজিটিভ দুটেই থাকবে। এবং শেক্সপিয়ার একটা কথা বলেছিল, হ্যামলেটের মধ্যে বলেছিল, অনেক কোটেশনের মধ্যে একটা কোটেশন, দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। ভালো এবং মন্দ বলে কিছুই নেই, আমরাই ভালো এবং মন্দ তৈরি করি, আমরাই ভালো এবং মন্দ তৈরি করি। একজন মানুষের আমরা পজিটিভও বলি আবার নেগেটিভও বলি। তাহলে এই কথাটা অনেক আগে থেকেই বলে এসেছিল, সেটা শেক্সপিয়ার তার হ্যামলেটের মধ্যে বলেছিল। জর্জ বার্নার্ড শোর আমরা বিখ্যাত টাইটেল জানলাম, বিখ্যাত গ্রন্থ জানলাম, একটু গল্প করলাম এবং কোটেশন দিয়ে আমরা বিদায় নিলাম। হু ইজ দ্য ফার্স্ট লরেট পয়েট? এই যে বিপ্লব ভাই একটা কোশ্চেন করেছেন, ফার্স্ট লরেট পয়েট, ফার্স্ট লরেট পয়েট, এত ডিপলি কোশ্চেন করেছেন ভাই, নিঃসন্দেহে আপনি ইংলিশের স্টুডেন্ট। হ্যাঁ, যাই হোক, যত ডিপলি হোক, এমফিল হোক, পিএইচডি হোক, রিসার্চ হোক, গবেষণা হোক, আমরা সকল কোশ্চেনের অ্যান্সার দেব। বাইরের কোশ্চেনটা অনেক জটিল, তারপরেও বলে দিচ্ছে ফার্স্ট লরেট, LAUREAT, লরেট, ফার্স্ট লরেট পয়েট, সংক্ষেপে জানি লরেট, LAUREAT। লরেট অর্থ হচ্ছে সবাদয় বা রাজকবি, সবাদয় বা রাজকবি। লরেট পয়েটের অনেক সংজ্ঞা আছে, যে কোনো ভাবেই হয়। তার মধ্যে একটা COURT, কোর্ট পয়েট, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, একে বলা হয় লরেট পয়েট। তবে ফার্স্ট লরেট পয়েট, লরেট পয়েট সাহিত্যের মধ্যে অনেক আছে। প্রথম লরেট পয়েট হচ্ছে জন ডাইডেন, DROIDEN, এবং হি ওয়াজ বর্ন ইন 1631 থেকে 1700 পর্যন্ত, এবং সে নিযুক্ত হয়েছিল লরেট পয়েট। বিখ্যাত এই ব্যক্তি জন ডাইডেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের ব্যক্তি, আর এই ব্যক্তি লরেট পয়েট নিযুক্ত হয়েছিল 1667। খেয়াল করি, লরেট স্পেলিংটা হচ্ছে LAUREAT, লরেট, লরেট অর্থ সবাদয় বা রাজকবি। কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ড আবার ইংলিশ পাবেন না, ইংল্যান্ড থেকে সম্মানের সাথে রাজ দরবার থেকে, রাজ পরিবার থেকে যে পুরস্কারটা দেওয়া হয় তাকে বলা হয় লরেট পয়েট, এজন্য বলা হয় কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। লরেট পয়েট এখন আর নাই, আগে ছিল। এই লরেট পয়েটকে বর্তমান নোবেল পুরস্কার বলা হয়। নোবেল পুরস্কার সিনোনিম ওয়ার্ড লরেট পয়েট। এবং আমরা জানি ইংরেজ সাহিত্যের প্রথম লরেট পয়েট হচ্ছে জন ডাইডেন, যদিও জন ডাইডেনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। জন ডাইডেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। নিউ ক্লাসিক্যাল মানে 1660 থেকে 1785 বা 98। জন ডাইডেনের জন্ম 1631 থেকে 1700। সে লরেট পয়েট নিযুক্ত হয়েছিল 1667, এবং ফার্স্ট লরেট পয়েট হচ্ছে জন ডাইডেন। লরেট থেকে আরো অনেক কিছু জানা যায়, কিন্তু নো নিড। তাহলে বিপ্লব বয় লিখেছিল, হু ইজ দি ফার্স্ট লরেট পয়েট অফ ইংল্যান্ড at the time who was in power। তাহলে সব কথাই এখানে সংক্ষিপ্ত আকারে একটু বলে দিলাম। লরেট পয়েট সাহিত্যের মধ্যে অনেক ব্যক্তি আছে, যেমন দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লরেট পয়েট, যদিও পয়েট অফ নেচার। এরপর বলা আছে লর্ড আলফ্রেড টেনিসন ভিক্টোরিয়ান পিরিয়ডের, সেও লরেট পয়েট। এরপর টেড হিউজ, সেও লরেট পয়েট। থমাস গ্রে, সেও লরেট পয়েট। জন ডাইডেন, সেও লরেট পয়েট। তো প্রথম লরেট পয়েট জন ডাইডেন। লরেট অর্থ সবাদয় বা রাজকুমার, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ইটস কল লরেট পয়েট। তার বিখ্যাত অনেকগুলি গ্রন্থ আছে। একটা গ্রন্থ অল ফর লাভ, অল ফর লাভের জন্য সে লরেট পয়েট পেয়েছিল 1667। There are three romantic birds. What is there? রোমান্টিক বার্ডস এখানে বলতে ছোট্ট করে ব্যক্তিগুলিকে কেন্দ্র করা বলা হয়েছে। বার্ডস দ্বারা একটা বিষয় বোঝানো হয়,
সেটা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডের অপর নাম গোল্ডেন এজ, স্বর্ণযুগ, গ্লোরিয়াস এজ, এ নেট সিং অফ বার্ড, গায়ক পাখির বাসা, ইত্যাদি ইত্যাদি। এছাড়া এর রিলেটেড অন্য কিছু বোঝানো হয়। রোমান্টিক যুগের যদি তিনজন বার্ডসকে বোঝানো হয় তাহলে এখানে এরকম বোঝানো হবে, একজন হচ্ছে উইলিয়াম ওয়ারসথ, একজন হচ্ছে এস.টি. কোলরিজ, একজন হচ্ছে পি.বি. শেলি। তিনজন ব্যক্তিকে বলা হয় পি.বি. শেলি। আর রোমান্টিক যুগের ব্যক্তি হচ্ছে বিতে বাইরন, এস.তে কোলরিজ এবং বলা হচ্ছে এস.তে হচ্ছে শেলি। বিসিএস মনে রাখবেন, রোমান্টিক পড়তে গিয়ে বিসিএস মনে রাখবেন, বিতে বাইরন, সিতে কোলরিজ, এস.তে বলা হয় শেলি। বাইরন, কোলরিজ, শেলি মানে বিসিএস। এই তিনজনের পরিবর্তে এই তিনজন রোমান্টিক যুগের গুরুত্বপূর্ণ ব্যক্তি উইলিয়াম ওয়ারসথ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি। পি.বি. শেলি মানে পার্সি বিসি শেলি। স্যামুয়েল বলা হচ্ছে এস.টি. কোলরিজ, এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ, এদেরকে বলা হয়। স্যার এত পড়াশোনার সময় যে কখন পাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমরা একটা গ্লান্স একটু জেনে রাখলাম। এটা একটু কেটে দেন এই কমেন্টটা। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে এত সুন্দর করে। হ্যাঁ, যাই হোক, আমরা যতটুকু আলোচনা করলাম, আলোচনা করলে আরো অনেক আলোচনা করা যায়। 9টায় ক্লাস আছে, একটু রেস্ট পাবো, কারণ 3টায় ছিল, 5টায় ছিল, 7টায় ছিল, 9টায়, 10টায় ছিল, টানা একদম ক্লাস। গলার অবস্থা খারাপ। যাই হোক, আমরা যতটুকু আলোচনা করলাম, নেক্সটে ইনশাল্লাহ আবারও আপনাদের ফ্রি ক্লাস দেওয়া হবে নিঃসন্দেহে। আর সাহিত্যের মধ্যে কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে আমাকে বলবেন। হ্যাঁ, আমার মেসেঞ্জারে অ্যাড করতে পারেন কোনো কোশ্চেন থাকলে, এনি টাইম ইনশাল্লাহ আমি সেটা চেষ্টা করব দেওয়ার জন্য। তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম, লাস্ট 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডে কারো কোনো কোশ্চেন আছে? আর ভাই বলেন তো, এই 30 সেকেন্ডে কারো কোনো কোশ্চেন আছে? লাস্ট 30 সেকেন্ড। তাহলে আমাদের কোনো কোশ্চেন না থাকলে দ্যাটস গুড, খুব ভালো। এবং চার্লস ডিকেন্স বলেছিল এ টেল অফ টু সিটিস এর মধ্যে থেকে, এটা একটা নভেল, ইট ওয়াজ দি বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দি ওয়ার্স্ট অফ টাইম, এটাই খারাপ সময়, এটাই ভালো সময়। চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিস এর মধ্যে বলেছিল করোনার জন্য এটা আসলেই খারাপ সময়, স্টাডির জন্য এটা আসলেই ভালো সময়। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমি একটু কমেন্টটা দেখে নরমালি বিদায় নেব। আচ্ছা, ওকে, ধন্যবাদ। হ্যাঁ 1600, হ্যাঁ 70ও বলা যায়, আবার 67ও বলা যায়, দুই একটা বইতে বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যতটুকু জানলাম এই পর্যন্ত, কনসেপ্ট ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো, এই বলে শেষ করছি আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।